একটা ক্লাস দিয়েছে হয়তো, ওইখানে কিন্তু এই টপিকগুলো সবগুলো আলোচনা করা আছে। সো এখান থেকে আপনি দেখলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আমি স্লাইডটা শেয়ার করি। ধন্যবাদ আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য, বাট এখন স্লাইড শেয়ার করতে হবে। আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা রোড ম্যাপ। আপনাদের কোশ্চেন থাকলে অবশ্যই হ্যান্ড রেজ করবেন, আমি আপনাদের কথা বলার সুযোগ দিব। প্রথমত, আমাদের স্কিল লাগবে। আমাদের কি কি স্কিল লাগবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মডিউলের, 4টা মডিউলের আমাদের স্পেসিফিক কিছু স্কিল দরকার হয়। আমি যদি লিসনিং নিয়ে কথা বলি, দেখেন লিসনিং এ যেটা হয়, এখানে আপনার 4টা সেকশন হয়, প্রত্যেকটা সেকশনকে এক একটা পার্ট হিসেবে গণ্য করা হয়। 4টা সেকশনে মোট 10টা করে 40টা কোশ্চেন থাকবে। এখন এই 40টা কোশ্চেনের জন্য আপনাকে 30 মিনিট সময় দেয়া হবে। আর অ্যাডিশনাল 2 মিনিট সময় দেওয়া হবে জাস্ট রিচেক করার জন্য, আপনি যদি কোনো স্পেলিং ঠিক করতে চান বা আপনি যদি লাইক কোনো কিছু কারেকশন করতে চান আর কি, সেটার জন্য। অ্যান্ড দেন এখানে আপনার কিছু স্পেসিফিক স্কিল দরকার হবে। যেমন ধরেন কি কি স্কিল দরকার হয়, একটা হচ্ছে আপনার স্পেসিফিক ইনফরমেশন ধরার অ্যাবিলিটি। যেমন ধরেন আপনার যেটা হবে যে অডিওতে আসলে কি নিয়ে কথা বলতেছে বা আপনার কোশ্চেনটা কি। যেমন আমি যদি বলি গ্যাপ ফিলিং, আপনারা জানেন যে লিসনিং মডিউলে পার্ট 1 এবং পার্ট 4 এখানে 10-10-20টা কোশ্চেন থাকে গ্যাপ ফিলিং এর উপর। অর্থাৎ আপনি যদি গ্যাপ ফিলিং এ ভালো করতে চান, এক্ষেত্রে পরামর্শ যেটা, যখন অডিও স্টার্ট হবে তার আগেই আপনাকে কোশ্চেন পড়ে নিতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি আপনার লিসনিং পার্ট 1, এখানে যেটা হয় এটা কিন্তু সোশ্যাল কন্টেক্সট, কারণ এখানে কি থাকে, এখানে আপনার একটা ফর্ম দেওয়া হবে। আর সোশ্যাল কন্টেক্সট কিসের উপর হতে পারে, ধরেন আপনি কোন একটা হোটেলে রুম বুক করছেন, থাকতে পারে যেমন ধরেন আমরা কক্সবাজার গেছি, আমাদের হচ্ছে ফ্যামিলি রুম দরকার, তাই না? সো এখন এই রুমের ফ্যাসিলিটিস কি কি, যেমন ধরেন এখানে থাকতে পারে এখানকার ভাড়া কত, হ্যাঁ, তারপরে আপনি বুকিং করবেন, আপনি কখন বুকিং করতে চান, আপনার নাম কি, হ্যাঁ, তারপর আপনার পোস্ট কোড, আপনার মোবাইল নাম্বার, এই জিনিসগুলো না, এগুলো হচ্ছে মূলত পার্ট 1 থাকবে, অর্থাৎ সোশ্যাল কন্টেক্সট থাকবে। আর এখানে দুজন স্পিকার থাকবেন। একজন হচ্ছে আমরা যেমন ধরেন হোটেল রুম বুক করতে গেলে থাকে না একজন কাস্টমার সার্ভিস অফিসার, হ্যাঁ, আর আমরা, তো আমাদের মধ্যে যে কথোপকথন, এগুলার মাঝখানে যে গ্যাপ থাকে অর্থাৎ সেগুলো হচ্ছে আমাদের প্রশ্ন। যেমন উদাহরণস্বরূপ আমি বলি, আপনাদের শুরুতেই 30 সেকেন্ড সময় দেয়া হবে যে কোশ্চেন দেখার জন্য। ধরেন 1 থেকে 5 দেখতে বলছেন, আপনি 1 থেকে 5-এর ডিটেলস গুলা দেখবেন, যে যেমন ধরেন কোথায় গ্যাপ আছে, হ্যাঁ, কোথায় নাম, কোথায় হচ্ছে আপনার ফোন নাম্বার, কোথায় পোস্ট কোড, এই অংশগুলো তাকাবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি প্যারাফ্রেজ আকার কিন্তু পাবেন। ওকে, দেন আমরা যদি 4 নিয়ে কথা বলি, পার্ট 4ও গ্যাপ ফিলিং, বাট পার্ট 4 এর একটা বিষয় হচ্ছে এরকম, এটা অনেকটা একাডেমিক কন্টেক্স, কারণ এখানে একজন প্রফেসর থাকবেন যিনি যে কোনো একটা বিষয়ের উপর লেকচার দিবেন, আর এই লেকচারটা হবে একাডেমিক। ফর এক্সাম্পল, যেমন ধরেন টর্টুইস নিয়ে আলোচনা হচ্ছে, তাই না? এখন টর্টুইস হচ্ছে এখানে সাব টাইটেল থাকবে কি কি, টর্টুইসও ধরেন আবাস স্থল কোথায়, হ্যাবিটেট কোথায়, বা এদের কোথায় পাওয়া যায়, এদের কিভাবে কনজারভেশন মানে সংরক্ষণ করা যেতে পারে, তারপরে ধরেন এদের ট্রেটস, হ্যাঁ, যেমন এদের হাত কয়টা, পা কয়টা, দেখতে কেমন, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এগুলা থাকবে আর কি। আর হচ্ছে আপনার আরো থাকে লাইক ম্যাপ থাকতে পারে, তারপর হচ্ছে আপনার বক্স ম্যাচিং থাকবে, হ্যাঁ, এরপর হচ্ছে লং এমসিকিউ, শর্ট এমসিকিউ, সেগুলো থাকতে পারে। আচ্ছা, লিসনিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আমি একজন একজন করে আনমিউট করি, বা আমি টেক্সট গুলো একটু পড়ি। ওকে, সো এখানে অনেকেই টেক্সট করেছেন, লাইক আমি দেখতে পাচ্ছি। ওকে, যেমন হচ্ছে, আচ্ছা, পূর্ণা আপু বলছে উনি বিগিনার। আচ্ছা, বিগিনার হলে সমস্যা নেই, আপনারা যেটা করবেন, আপনি সিরিয়াসলি মতামত দিলে ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কোশ্চেনটা শেষের দিকে নিব, আমি আগে অপিনিয়ন দিই, তারপর আমি কোশ্চেনটা নিব। ধন্যবাদ। দেখেন, লিসনিং নিয়ে যেটা বলতেছি, লিসনিং এর ক্ষেত্রে যেটা আমি একটু সামারি করি, এখানে 4টা সেকশন থাকবে, 4টা সেকশনে মোট 40টা কোশ্চেন থাকবে, এক একটা সেকশনে 10টা করে। 10টার মধ্যে কি কি, পার্ট 1 আর 4 এটা হচ্ছে আপনার গ্যাপ ফিলিং, হ্যাঁ, এখানে হচ্ছে আমি যেটা বললাম আর কি, জাস্ট গ্যাপ ফিল করতে হবে, এখানে 50% মার্কস, অর্থাৎ 20 কোশ্চেন এখানে। আর পার্ট 3-তে থাকবে হচ্ছে আপনার 10টা লং এমসিকিউ, আর পার্ট 2-তে থাকতে পারে বক্স ম্যাচিং বা ম্যাপ অথবা শর্ট এমসিকিউ, হ্যাঁ, আবার বক্স ম্যাচিং পার্ট 3-তে থাকতে পারে, এটা ডিপেন্ড করে।
এবার দেখেন স্কিল, প্রথম স্কিলটা কি? স্পেসিফিক ইনফরমেশন, যেটা আমি বলছি যে আপনার নোট ডাউন করা। প্লাস এমসিকিউ বক্স ম্যাচিং এর ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে অপশন গুলা ছোট করতে হবে। এবং ছোট কিভাবে করতে হবে এই বিষয়ের ভিডিও কিন্তু আমার লাইক ফেসবুক আইডিতে অনেক দেওয়া আছে, 8টা না 9টা যেন লিস্টিং এর ভিডিও দেওয়া আছে। আপনি ওখানে কোর আইডিয়া গুলো পাবেন যে লিস্টিং কিভাবে সলভ করতে হয়, কিভাবে সলভ করার মেথডটা, হ্যাঁ সেটা। অ্যান্ড দেন আমি যদি বলি ডিস্ট্রাক্টর, দেখেন ডিস্ট্রাক্টর কি কি, সেটা হচ্ছে আপনাকে ডিস্ট্রাকশন করবে, মানে আপনার মনোযোগ নষ্ট করতে পারে। ফর এক্সাম্পল, যেমন ধরেন লাইক আমার সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে বুধবার, তাই না? সো ধরেন অডিওতে কিন্তু এভাবে বলবে অ্যান্সার বুধবার হবে, ঠিক আছে, কিন্তু ওরা যেভাবে বলবে যে অর্পিতা সোমবার ফ্রি থাকে, মঙ্গলবার হচ্ছে শপিং এ যাবে, কিন্তু বুধবার হচ্ছে দেখা করতে পারবেন। এরকম একটা বিষয়। দেখেন তিনটা কিন্তু বার বলছে, সোমবার বলছে, আবার মঙ্গলবার বলছে, আবার কি বুধবার বলছে, কিন্তু ঘুরে বলছে, কিন্তু বলছে কি সোমবার কি আমি লাইক ফ্রি থাকি, মঙ্গলবার হচ্ছে আমার আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকে, আর বুধবার হচ্ছে আমি লাইক মানুষের সাথে দেখা করতে পারি। সো এই যে তিনটা যে বলছে, অনেকে প্রথমে সোমবার শুনে সোমবার অ্যান্সার করবে এরকম। আবার ধরেন লাইক আপনার কোন একটা প্রোডাক্ট, হ্যাঁ, যেমন আমি যদি বলি যে স্টপ ওয়াচার, বা আমি আপনাদের একটা একটা সিরিজ সাজেস্ট করছিলাম রিডিং এর জন্য, এটা অনেক হেল্প হবে প্লাস ভোকাবুলারির জন্য প্লাস রাইটিং এর জন্য। সিরিজটা হচ্ছে আপনার বিফোর দ্য কফি গেটস কোল্ড। এটা খুবই ভালো একটা সিরিজ, এটা হচ্ছে দারাজে পাবেন 250 টাকাতে, বা ফেসবুক পেজেও পাবেন আর কি বইটা। এটা খুবই ভালো, আমি অলওয়েজ আপনাদের লাইভে বলতেছি এই বইটা পড়বেন অবশ্যই। ধরেন এই বইটা, হ্যাঁ, লাইক যেটা হয় যে এই বইটার ধরেন মূল্য হচ্ছে 265 টাকা, কথার কথা, কিন্তু বলতেছে এটা যে এই বইটার আগের দাম ছিল 270, আহ ভবিষ্যতে দাম হবে 290, কিন্তু বর্তমানে এটা অ্যাভেলেবিলিটি আছে 265-তে। অ্যান্সার কিন্তু 265, কিন্তু এই যে যে অতিরিক্ত ইনফরমেশন দিল, এগুলো হচ্ছে ডিস্ট্রাকশন বা ডিস্ট্রাক্টর। ওকে, দেন আমাদের একটা জিনিস হচ্ছে কি, আরেকটি স্কিল দরকার, সেটা হচ্ছে ফার্স্ট লিসনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এখন ফার্স্ট লিসনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংটা কি? সেটা হচ্ছে এই যে আমি বললাম না আপনাদের প্লেব্যাক অপশন, আপনারা ইউটিউবে গিয়ে দেখবেন যে প্লেব্যাক অপশন আছে। এইখানে আপনি চাইলে কথা, হ্যাঁ, স্পিডিটি যেটা আছে মানে আপনার দ্রুততা, হ্যাঁ, এটা আপনি চাইলে বাড়াইতে পারেন কমাইতে পারেন। যেমন আমি বললাম যে আমি আমার ধরেন 1.5-এ আমি লাইক লিসনিং শুনে শুনে দিতাম আর কি, মানে টেস্ট দিতাম, মক টেস্ট দিতাম আর কি বাসায় নিজে নিজে। সো এটা যেটা হইতো, আমি ওই স্পিডের সাথে অভ্যাস করে নিছি, যার ফলে আমার রিয়েল এক্সামে লিসনিং মনে হয়েছে লাইক একেবারে মানে খুবই কানে বাজতেছে, বুঝছেন, মানে এত স্লো লাগতেছে আমার কাছে। কারণ এক্সামে নর্মালি মানে নর্মাল স্পিডে থাকে, মানে 1 স্পিডে থাকে, আমি 1.5 স্পিডে প্র্যাকটিস করতাম। সো এটা আমার জন্য অনেক সহজ ছিল আর কি, এটা আমার অনেক কাজে দিছে। আপনাদের আমি বলবো না আগে 1.5-এ শিফট করেন, আপনারা আগে 1-এ অভ্যস্ত হন, তারপরে 1.5-এ মানে শিফট করুন। দেন 1.5-এ যদি কমফোর্ট ফিল করেন তখন আপনি 1.5-এর রিস্ক নিতে পারেন, এই একটা বিষয় আর কি। ওকে, এটা হচ্ছে আপনার স্পিডের নিয়ে। আর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, দেখেন আপনি যদি আন্ডারস্ট্যান্ডিংটা আপনার না হয় বা ভালো না হয়, ডেফিনেটলি আপনি এখানে মার্কস লুজ করবেন, এই জন্য কারণ আপনি কথা শুনতে পারবেন না বা কথা শুনে বুঝতে পারবেন না। এখানে 3 ধরনের এক্সেন্ট কাজে লাগবে। ফার্স্ট ব্রিটিশ এক্সেন্ট, সেকেন্ড আমেরিকান এক্সেন্ট, অ্যান্ড থার্ড সেটা হচ্ছে কি আপনার অস্ট্রেলিয়ান এক্সেন্ট। মানে এই 3টে এক্সেন্ট সবসময় আর কি থাকে। সামটাইমস অস্ট্রেলিয়ানদের পরিবর্তে আপনারা স্কটিশ শুনতে পারেন, বাট এগুলো আর এগুলো কোথায় পাবেন? আপনারা টেড টক শুনবেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন টেড টক, হ্যাঁ। টেড টক এর মধ্যে কিন্তু আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন। ওইখানে টেড টক প্রতিদিন 4টা 5টা শুনলে আমি মনে করি লিসনিং এ আপনারা অনেক ভালো করতে পারবেন, এটা আমার বিশ্বাস, কারণ আমি নিজেও বেনিফিটেড হয়েছি। ওকে, অ্যান্ড আমি আমি আপনাদের অ্যান্সার নিবো, ডোন্ট ওয়ারি, বা আপনাদের কোশ্চেন আমি নিবো, বাট আমি আগে একটু শেষ করে নিই, তাহলে সবার জন্য ভালো হয়। ওকে, দেন আমাদের দেখেন এই যে বললাম না কিছু কমন ট্র্যাপ থাকে, যেমন ধরেন এখানে কি আছে, দ্য বুকিং ইজ অন 12, ও ও নো 21st। এই যে দেখেন, এই যে আপনাকে ডিস্ট্রাক্ট করে দিল। অনেকে যেটা করে শুরুতে অ্যান্সারটা তারা লিখে ফেলে, হ্যাঁ। তো যেমন ধরেন এখানে বলছে কি দ্য বুকিং ইজ অন 12, ও নো 21st, হ্যাঁ। তখন হচ্ছে কি হয়েছে, অ্যান্সার কিন্তু 21st, কারণ কি এই যে ও নো দিছে না, এটা দিয়ে কি অ্যান্সারটা চেঞ্জ করে ফেলছে। সো আপনারা ডিস্ট্রাকশনের দিকে কেয়ারফুল থাকবেন। এবার দেখেন অ্যান্সার হচ্ছে আপনার 21st, কিভাবে সেটা আমি আপনাদের বলছি। অ্যান্ড দেন কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আপনাদের মেনে চলতে হবে। নাম্বার 1,
সেটা হচ্ছে সেকেন্ড, কোশ্চেনটা আগে পড়তে হবে বা কোশ্চেন আগে পড়ো। যেমন আপনি যখন পার্ট 1 করবেন, অবশ্যই কি করতে হবে আপনাকে আগেই গ্যাপের আগের আপনার ওয়ার্ড পরের ওয়ার্ড কি আছে সেটা অবশ্যই দেখতে হবে। তখন কি হবে, আপনি একটা লোকেশনে থাকতে পারবেন, প্লাস আপনি অ্যান্সারটা প্রেডিক্ট করতে পারবেন। নাম্বার 2, কিওয়ার্ড আন্ডারলাইন করা। এই যে কিওয়ার্ডের কথা যেটা বলছি, যে আপনি যেটার মাধ্যমে লোকেশনটা খুঁজে বের করতে পারেন এবং কোনটা আপনার কিওয়ার্ড হতে পারে। যেমন ধরেন লাইক আপনার অ্যান্ড জাতীয় কিছু একটা থাকে, হ্যাঁ, আপনারা দেখবেন লিসনিং করতে গেলে অ্যান্ড জাতীয়, অর জাতীয়, যেমন ধরেন লাইক বলছে ওয়াটার অ্যান্ড ড্যাশ। তো আপনার যেটা হয় অডিওতে, আপনার অবশ্যই এটা খেয়াল রাখবেন, ওয়াটারের সাথে কিছু একটা থাকবে, অর্থাৎ একটা কোরিলেশন থাকবে। যেমন ধরেন আপনার থাকতে পারে যে লাইক ওয়াটার অ্যান্ড আপনার জুস, হ্যাঁ, থাকতে পারে। সো আপনার ওয়াটার বলবে, তারপরে কি জুস বলবে, অথবা আগে জুস বলবে পরে ওয়াটার বলবে। মানে মোট কথা হচ্ছে কি, এখানে দুইটা জিনিস কোরিলেশন আছে দুইটার। তারপর নেম, ডেট, প্রাইস, এগুলো হচ্ছে কি মার্ক করাটা অবশ্যই জরুরি। তারপরে দেখেন অডিও শুনে ফোকাস রাখো। অডিও যা বলতেছে আপনি খেয়াল করে শুনবেন, প্লাস বুঝতে চেষ্টা করবেন যে অডিও মানে আসলে তারা কি বলতে চাচ্ছে বা কি বলতেছে আর কি। আপনি যদি অডিও শুনে বুঝতে পারেন বা আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল যদি থাকতে পারে, আপনি লিসনিং অনেক ভালো করবেন, এটা আমার বিশ্বাস। এবার দেখেন আমাদের কি কি ধরনের ভুল হয়। নাম্বার 1, আমরা স্পেলিং মিস্টেক করে থাকি। আচ্ছা, স্পেলিং এর জন্য আমি একটা শিট করছি, লেকচার শিট, সেটা আমি আপনাদের দিয়ে দিব ক্লাস শেষে। আমাকে কাইন্ডলি কেউ একজন বা দুজন আমাকে মনে করাই দিবেন, আমি যদি ভুলে যাই, কারণ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই আপনাদের কাছে, আপনারা মেন্টরশিপ গ্রুপে সবাই আছেন আর কি। সো আপনাদের জন্য আমি যেটা করছিলাম আর কি, বা আমার নিজের জন্য করছিলাম, এটা আপনাদের এখন দিয়ে দিব আমি, বা দিয়ে দিছি আগেও, বাট আবার দিয়ে দিব। ক্যামব্রিজ 1 থেকে ক্যামব্রিজ 20 পর্যন্ত যতগুলা গ্যাপ ফিলিং এর স্পেলিং আছে সবগুলো আমার এখানে নোট করা আছে। অর্থাৎ আপনারা যদি এখানে ওইগুলা পড়তে পারেন, ড্যাম শিওর আপনারা এক্সামে এখান থেকে স্পেলিং কমন পাবেন। যেমন আমার হয়েছে কি, আমি একটা স্পেলিং ভুল করছিলাম, এটা আমি কমন, লিটারালি আমার আনকমন ছিল। বাকি 9টা আমার মানে শীট থেকে ছিল আর কি, সরি বাকি 19টা শীট থেকে ছিল আর কি, এমন একটা অবস্থা। সো স্পেলিং এর জন্য আমি মনে করি এই শীটটা অনেক ইফেক্টিভ হবে। আপনারা এটা ক্লাস শেষে পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। এবার কারণ কি দেখেন, স্পেলিং ভুলটা অনেক জঘন্য রকমের ভুল। ধরেন আপনি 20টার মধ্যে 20টা অ্যান্সার করতে পারছেন, কিন্তু দেখা গেছে এরকম যে আপনার 20টার মধ্যে আপনার 5টাই স্পেলিং মিস্টেক, তখন কিন্তু আপনি 5 মার্কস লুজ করবেন। অর্থাৎ 5 মার্কস অনেক কিছু। ধরেন আপনার 5 মার্কস লুজ করার ফলে আপনার 27 চলে আসছে। এখন 27 যেটা হয়, লিসনিং এ 27 মানে হইতেছে ব্যান্ড 6.5। আপনি যদি 5 নাম্বার যদি মিস না করতেন, আপনার স্কোর হইতো 32। 32 মানে হচ্ছে 7.5। আপনি দেখেন আপনার জাস্ট এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনার এক ব্যান্ড কমতেছে, যেটা আপনার খুব মারাত্মকভাবে ইম্প্যাক্ট ফেলবে আর কি, যে আপনার ব্যান্ড স্কোরে। তারপর ওয়ার্ড লিমিট না মানা। দেখেন আপনারা যখন লিসনিং হোক বা রিডিং হোক হোক হ্যাঁ, যখন কিনা গ্যাপ ফিলিং টাইপের কোশ্চেন থাকে, ওইখানে কিন্তু উপরে একটা ইনস্ট্রাকশন থাকে যে ওয়ার্ড লিমিট, যে আপনি 1 ওয়ার্ড, 2 ওয়ার্ড নাকি 3 ওয়ার্ড। অর্থাৎ অনেক সময় 2 ওয়ার্ড থাকে, অনেক সময় 3 ওয়ার্ড থাকে যদি কপাল খারাপ থাকে। আপনার কম্পিউটার বেসে ম্যাক্সিমাম 1 ওয়ার্ডই হয় আর কি। সো দেখা গেছে ধরেন 2 ওয়ার্ড, কিন্তু আপনি লাইক 2 ওয়ার্ড অ্যান্সার হবে, ধরেন 2 ওয়ার্ড আসলে অ্যান্সার হবে দুইটা জিনিস। যেমন ধরেন লোকাল কাউন্সিলর, হ্যাঁ, তো ধরেন আপনি শুধু লোকাল লিখছেন বা কাউন্সিলর লিখছেন, তখন কিন্তু অ্যান্সার হবে না, আপনাকে লোকাল কাউন্সিলর লিখতে হবে। অর্থাৎ ওয়ার্ড কাউন্ট অবশ্যই খেয়াল রাখতে হবে। আবার উপরে একটা ইনস্ট্রাকশন থাকে ওয়ার্ড কাউন্টের সময়, যে 1 ওয়ার্ড অর আ নাম্বার। এখানে একটি বিষয় আছে, যখন অর দেখবেন তখন ভেবে নিবেন যে এখানে হয় নাম্বার হবে, না হয় আপনার ওয়ার্ড হবে, তাই না? যেমন নাম্বারটা কি, যেমন আপনার এই যে ডিজিট থাকে তাই না, আর ওয়ার্ডটা কি, যেমন ধরেন কিছু একটা লেখা থাকবে আর কি এরকম। আবার থাকে যে 1 ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার। এক্ষেত্রে যেটা হয়, আপনার এখানে নাম্বার হতে পারে, আবার একই সাথে আপনি চাইলে নাম্বার ওয়ার্ড দুইটা একত্রে দিতে পারেন। যেমন ধরেন 12 ফেব্রুয়ারি, তাই না, বা ফেব্রুয়ারি 12, তখন কিন্তু আপনার কি হচ্ছে, নাম্বার হচ্ছে, আবার ডিজিট আপনার হচ্ছে ওয়ার্ড হইতেছে, এটা খেয়াল রাখবেন। নাম্বার 3, এই ডিস্ট্রাকশন যেগুলো আছে এগুলাতে কনফিউশন হওয়া যাবে না, হ্যাঁ। অনেকে যেটা করে যেটাতে কনফিউজড হয়ে যায়, তাই না? সো এটাতে কনফিউজ হওয়া যাবে না। এবার আপনার কিভাবে ভালো করতে পারবেন, আমি আপনাদের কোশ্চেন নিব, ডোন্ট ওয়ারি। আগে আমি শেষ করি লেকচারটা, তারপর আমি আপনাদের সাথে কথা বলবো, প্লাস হচ্ছে কোশ্চেন নিব।
এবার দেখেন আপনাদের ডেইলি প্ল্যানটা কি হওয়া উচিত। অবশ্যই 30 থেকে 40 মিনিট আপনার লিসনিং প্র্যাকটিস করা উচিত। এখন লিসনিং প্র্যাকটিস বলতে কি আপনার অডিও শুনতে হবে আর কি। সো এই জন্য আপনার কিছু রিসোর্স আছে, যেমন ধরেন লাইক আপনারা চাইলে টেড টক থেকে শুনতে পারেন, হ্যাঁ। আবার আপনারা যদি প্র্যাকটিস করতে চান, লাইক আসাদ ইয়াকুব একজন বিখ্যাত ইউটিউবার, প্লাস হচ্ছে উনি আইএলস নিয়ে কাজ করেন। সো ওনার চ্যানেলে গেলে আপনারা দেখবেন এটা প্লে লিস্ট আছে লিসনিং এর। আপনারা যদি তার প্লে লিস্ট গুলো একটু দেখেন বা লক্ষ্য করেন, তখন দেখবেন যে অনেক কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর টেকটক হচ্ছে পডকাস্টের জন্য শুনতে পারেন। আর হচ্ছে আরেকটা জিনিস যে আপনার যদি টেস্ট দিতে চান, আইএলস অনলাইন টেস্ট, এখানে আপনি লিসনিং টেস্ট দিতে পারবেন, রিডিং টেস্ট দিতে পারবেন। আর বিবিসি লার্নিং ইংলিশ, হ্যাঁ, এটা আপনার লিসনিং এর ক্ষেত্রে কাজে লাগবে, বা 6 মিনিটস থাকে না বিবিসির, এই জিনিসটা কাজে লাগবে। তো আপনারা 30 থেকে 40 মিনিট সময় দিবেন প্রতিদিন কমপক্ষে এটা, যে লিসনিং এর পেছনে। আর একটা ক্যামব্রিজ টেস্ট দিবেন। যদি ধরেন এটা কাদের জন্য, যাদের হাতে 1 মাস সময় আছে বা 2 মাস সময় আছে, আপনারা প্রতিদিন একটা করে ক্যামব্রিজের টেস্ট দিবেন। আর যাদের সময় অঢেল আছে, লাইক যারা কেবল স্টার্ট করছেন, তারা চাইলে যে কোনো একটা করে পার্ট দিতে পারেন। যেমন পার্ট 1 করছেন, আজকে পার্ট 1 দিলেন, আবার কালকে পার্ট 4 করছেন, তারপরে পার্ট 4টা আর কি দিলেন, তারপরে পার্ট 3 লাইক এমসিকিউ, আবার আপনার ম্যাপ, আবার হচ্ছে বক্স ম্যাচিং, হ্যাঁ। তো এগুলো আবার কি করবেন, একটা একটা করে দিবেন, আপনাদের একসাথে সবগুলা টেস্ট দেওয়ার দরকার নেই। আপনারা যখন স্কিল ডেভেলপমেন্ট করবেন তখন আপনারা টেস্ট দিতে পারবেন। এবার এবার রিডিং এ যাওয়ার আগে আমি আপনাদের থেকে কিছু কোশ্চেন নিতে চাই। আচ্ছা, 5 জন কথা বলতে চাচ্ছেন, আমি একজন একজন করে যদি নেই। যেমন আমি ফারজানা ইয়াসিন আপুকে পারমিট দিচ্ছি। আপু, আনমিউট ইউরসেলফ। তারপর যারা কোশ্চেন করতে চান বা যাদের কোনো কোশ্চেন থাকতে পারে, ডেফিনেটলি আপনারা চ্যাট বক্সে করতে পারেন, অথবা লাইক হ্যান্ড রেজ করতে পারেন। ফারজানা ইয়াসিন আপু, আপনি কি করতে পারেন, আনমিউট করতে পারেন, আপনাকে পারমিট দেওয়া হয়েছে। তারপর আহ নূর মোহাম্মদ ভাই, আচ্ছা নূর মোহাম্মদ ভাই, আনমিউট ইউরসেলফ। আসসালামু আলাইকুম আপু। আহ, ওয়ালাইকুম আসসালাম। আস- আসলে মাঝে মাঝে আমি গত পার্শিয়াল টেস্ট দিছিলাম লিসনিং এ হেক্সাসে। হুম। তো ওই জায়গায় 6 আসছে বুঝছেন। কিন্তু আমার সমস্যা হলো আমার এমসিকিউ তে একদম বাজে অবস্থা, মানে হয়ই না। তো এমসিকিউর জন্য মাঝে মধ্যে দেখা যায় আমার 5.5 বা আসে। তো আমি 1 মাসের মধ্যে আমার পরীক্ষা দিতে হবে আর কি। তো আমার অ্যাটলিস্ট 6 বা 5.5 লাগবে। তো এক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে কি করা যায়? আমার মানে পুরো ডিজাস্টার অবস্থা। এমসিকিউর ক্ষেত্রে আপনার কিছু স্কিলের দরকার পড়বে। নাম্বার 1, আপনাকে আগে ভালো রিডার হতে হবে। কেন ভালো রিডার হতে হবে? ধরেন আপনি পার্ট 2 যখন শেষ করবেন, তখন কিন্তু পার্ট 3 তে যখন আপনি যাবেন, তাই না? তো তখন কিন্তু কি দরকার হয়, তখন হচ্ছে লাইক আপনার কোশ্চেনটা দ্রুত রিড করতে হয়। অনেকের ক্ষেত্রে যে সমস্যাটা হয় আপনার এমসিকিউর ক্ষেত্রে, তারা আসলে সময় পায় না। যেমন ধরেন লাইক 30 সেকেন্ডস দিছে পড়ার জন্য বা 40 সেকেন্ডস দিছে, ওইটুকুর মধ্যে তারা একটা বা দুইটা কোশ্চেন স্টাক হয়ে যায়, হ্যাঁ। তখন হচ্ছে তারা কি করে যে লাইক সময়টা আসলে পাচ্ছে না। এটা একটা বিষয়। সো আপনাকে ভালো রিডার হতে হবে, অর্থাৎ স্পিড রিড করতে হবে। আর এটা মনে জি রাখতে হবে, আপনার প্রত্যেকটা লাইন কিন্তু পড়া জরুরি না। আপনি জাস্ট কোর ইনফরমেশন দেখবেন যে কোশ্চেনটা কি দেয়, যেমন ধরেন হোয়াট বা হাউ বা হোয়েন বা হোয়ার, এটা মার্ক করবেন। জি আর একটা জিনিস মার্ক জি করতে হবে যে ফোকাস করছে কোনটার উপর, যে কোন টপিকের উপর, হ্যাঁ। যেমন ধরেন আমি জি বলতে জি পারি যে কোন একটা অ্যাক্টিভিটিস, হ্যাঁ, হোয়াট দিয়ে কোশ্চেন করছে, যেটা কি নাকি ভলেন্টিয়াররা নেক্সট ফ্রাইডেতে করবে। সো আমাদের টপিক হচ্ছে জি হোয়াট। আমাদের টপিক হচ্ছে ভলেন্টিয়ার, আর একটা হচ্ছে কি নেক্সট ফ্রাইডে। তারপর আমরা জি যখন জি অপশন দেখবো, থাকতে পারে ওইখানে আপনার লাইক ভলেন্টিয়ারে যেটা করবে, তারা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন করবে। সোশ্যাল ইন্টারাকশন কি, যে মানুষের সাথে কি কথা বলবে, তাই না? এই জিনিসটা। জি আবার আরো থাকতে পারে যে তারা আপনার লাইক থিয়েটার করবে, তাই না, যে তারা থিয়েটার অ্যারেঞ্জ করবে। তারপর আরো থাকতে পারে অপশনে যে তারা আরো কি করবে, তারা হচ্ছে আপনার করবে, লাইক ট্রিপ দিবে বা ট্যুর দিবে, তাই না? এখন একটা জি জিনিস জি খেয়াল করবেন যে আপনার প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে যে আপনার ভলেন্টিয়াররা নেক্সট ফ্রাইডে কি করবে। এখন আরেকটা জিনিস চিন্তা করবেন, অপশনে যা দেখবেন এটা কখনোই ওরা সরাসরি বলবে না। যদি সরাসরি জি বলে, জি ওইটা 100% ওটা অ্যান্সার হবে না, প্রপার নাউন জি ছাড়া। যেমন আপনার ডেট, এগুলো তো
প্রপার বলবে, তাই না? নাম এগুলো তো প্রপার থাকবে। বাট জি যেগুলো হচ্ছে জি আপনার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা সামটাইমস ভার্ব, সেগুলোকে অবশ্যই ঘুরায় বলবে। যেমন আমি কি বলছি, থিয়েটার বলছি, তাই না? ওরা কিন্তু জি থিয়েটার বলবে না, ওরা থিয়েটার বলবে, বদলে বলতে পারে কনসার্টস, হ্যাঁ, ওরা বলতে পারে আপনার ড্যান্স, ড্রামা, প্লেস, হ্যাঁ, এগুলো বলতে পারে। এগুলো কি থিয়েটার একটা অংশ। তো যখন দেখবেন আপনি তারা মিউজিক, তারপরে আপনার ড্রামা, তারপর হচ্ছে প্লেস, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কনসার্টস, এগুলো নিয়ে বলছে, তখন ভাববেন এটা অ্যান্সার, কারণ তারা এইটা নিয়ে কথা বলতেছে। আবার ধরেন তারা বলতেছে হচ্ছে আপনার লাইক সোশ্যাল ইন্টারাকশন, সো তখন ওরা বলবে কি, যে লাইক দে হেল্প পিপল ফর ফাইন্ড আউট স্পেসিফিক সিট। যেমন ধরেন কোন একটা কনসার্ট হচ্ছে, তাই না? এখন তারা কি করতেছে, জি তারা জি মানুষকে হেল্প করতেছে বা তারা মানুষের সাথে ডিল করতেছে বা কমিউনিকেট করতেছে, তখন কিন্তু এটা কি সোশ্যাল ইন্টারাকশন। আবার ধরেন দিছে হচ্ছে বোট ট্রিপ, সো তারা বোট ট্রিপ না বলে তারা বলতে পারে যে আপনার বোট জার্নি বা বোট এক্সপ্লোরিং, হ্যাঁ, বা আপনার এক্সপ্লোরিং বাই বোট, এগুলো বলতে পারে, তাই না? সো এই জিনিসগুলো হচ্ছে আপনার প্যারাফ্রেজিং, অর্থাৎ এমসিকিউ, আপনার এমসিকিউর ক্ষেত্রে যেই জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনার ভালো রিডার হতে হয়, ভালো লিসনার হতে হয়, ভালো প্যারাফ্রেজিং এর স্কিল থাকতে হয়। ক্লিয়ার ভাইয়া? জি জি ভাইয়া। ওকে। সো আচ্ছা, আমি একজন একজন করে কোশ্চেন নিছি। এখন হচ্ছে লাইক আম, আচ্ছা, আমি চ্যাট 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 বক্সে দেখি আপনাদের জিজ্ঞাসা, কারণ এখন সবাইকে সুযোগ দিলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। সো আমার ক্ষেত্রে ভালো হয় আমি যদি আপনাদের কোশ্চেন গুলো একটু পড়তে পারি। আচ্ছা, অলরেডি অনেকজন কোশ্চেন করছে। আচ্ছা, আমি একটু কয়েকটা কোশ্চেন নিচ্ছি। আপু, লিসনিং এর এক্সেন্ট বুঝি না। আচ্ছা, এক্সেন্ট যদি না বুঝে থাকেন, তখন আপনার যেটা করতে হবে, যে আপনার মানে আপনার শুনতে হবে, পডকাস্ট শুনতে হবে। পডকাস্ট শোনা ছাড়া লিসনিং এ কখনো ইমপ্রুভ করা পসিবল না। অনেকে বলে প্র্যাকটিস ইজ দ্য কে অফ ফ্যাক্টর, লাইক এরকম। নো, প্র্যাকটিস অবশ্যই করতে হবে, বাট তার আগে লিসনিং এর জন্য আপনার স্কিল দরকার হবে, হ্যাঁ। আবার কম্পিউটার বেস এক্সাম, না আমি কম্পিউটার বেস এক্সাম দিই নাই। আর একজন ভাই কোশ্চেন করছে, আমি পেপার বেস দিছিলাম, আমার সময় পেপার বেসটা আমার কাছে সুইটেবল মনে হয়েছে, বাট এখন আবার সামনে যদি দেই ইন ফিউচারে, তখন কম্পিউটার বেস অবশ্যই দিতে হবে। আচ্ছা, ম্যাপ নিয়ে কিছু বলতে বলছে, তাই না? আচ্ছা, ম্যাপ নিয়ে আমি বলবো, ডোন্ট ওয়ারি। ম্যাপ নিয়ে বলার ক্ষেত্রে ম্যাপের ক্ষেত্রে কয়েকটা জিনিস লক্ষণীয়। ম্যাপের ক্ষেত্রে কয়েকটি স্কিল দরকার। এক হচ্ছে আপনার আহ, যখন ম্যাপ করতে যাবেন অবশ্যই আপনার ল্যান্ডমার্ক দেখতে হবে, যে এই ম্যাপের মধ্যে ধরেন কোথায় মানে কি কি আছে। যেমন ধরেন আগে আপনার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এটা ব্যাখ্যা করতে হবে। আর আপনার আমার ম্যাপের ক্লাসে একটা দেখতে পারেন, ওইখানে আমি ডিটেলসে আলোচনা করছি। আমার আইডিতে গিয়ে আপনারা দেখবেন যে ম্যাপের ইয়ে আছে, বা আমার পেজ আইএলস উইথ অর্পিতা, ওইখানের মধ্যে একেবারে প্লে লিস্ট করা আছে আপনার লিস্টিং এর ক্ষেত্রে যেই যেই ক্লাসগুলো দরকার, সবগুলা ক্লাস এখানে আছে, হ্যাঁ। আচ্ছা, অনেকগুলো কোশ্চেন আমি যতটুকু পড়ছি আপনাদের যা যা মানে কিউরি ছিল, সেগুলো কিন্তু আমি অলরেডি ব্যাখ্যা করে ফেলছি। আচ্ছা, এখন রিডিং নিয়ে কথা বলি। রিডিং মানে বাংলাদেশ হোক বা গ্লোবালি হোক, রিডিং মডিউল কঠিন লাগে না এমন স্টুডেন্ট খুব কমই আছে। ইনফ্যাক্ট আমার নিজে, আমি যখন বিগিনার ছিলাম লাইক আপনাদের মতো, তখন আমারও এটা মানে খুবই স্ট্রাগল করতে হয়েছে। এখন এমন না যে আমার ইংলিশের রুট ভালো ছিল দেখি আমিও প্রথমে একদম মানে লাইক হাই ইভেন পাবো, এরকম কোনো কিছু ছিল না। আমি যেদিন ক্যামব্রিজের বই অর্ডার করি কোন একটা পেজ থেকে, মনে হয় আমার পেজের নাম মনে নাই, বাট ফুল প্যাকেজটা আর কি অর্ডার করি। সো এখান থেকে অর্ডার করার পরে আমার প্রথমে একটা লিসনিং টেস্ট দিই। আমার লিসনিং এ ছিল হচ্ছে 22, যেটা হচ্ছে ব্যান্ড 6। অর্থাৎ আমার কি আগে থেকে মুভি মুভি শুনতাম, প্লাস মুভি মানে দেখতাম, বা আপনার পডকাস্ট আগে থেকে শোনা হতো, যার কারণে প্রথমবার যখন দেই নর্মালি জাস্ট ট্রায়াল দাও আর কি, তখনই 22 আসে আর কি। তো তখন আমি দেখলাম যে আমার এমসিকিউ তে মার্কস নাই, আমার বক্স ম্যাচিং এ মার্কস নাই, কারণ আমি এগুলো ধরতে পারিনি। আমার যা মার্কস ছিল সেটা হচ্ছে আপনার লাইক গ্যাপ ফিলিং এ, হ্যাঁ। আর ছিল হচ্ছে আপনার এই যে কিছুটা ম্যাপে ছিল, এগুলাতে মোটামুটি কিছুটা মার্কস পাইছি আর কি, বাট ওইগুলোতে তেমন মার্কস পাইনি। কথা হচ্ছে সেটা না। রিডিং এর ক্ষেত্রে আমি প্রথমে যেদিন এক্সাম দিই, মানে প্রথম টেস্ট আমার ক্যামব্রিজ থেকে, ক্যামব্রিজ 10 টেস্ট 1, এটাতে আমি শুরু করি। তো আমার প্রথম এক্সামে সে হচ্ছে 17, যেটা ব্যান্ড 5। তো আমি দেখলাম কি আমার মানে সময় লাগছে প্রায় কয় ঘন্টা, 2 ঘন্টার মতো সামথিং এরকম সময় লাগছে আর কি, এটা এই 17 পাওয়ার জন্য, হ্যাঁ। আমি দেখলাম আমার মার্কস লুজ করতেছে, আমার লিস্ট অফ হেডিং একটাও হয় নাই, আমার প্যারাগ্রাফ নেমিং কিছুই হয় নাই। তারপরে হচ্ছে আমার এমসিকিউ একটা দুইটা হয়েছে যেন, বাকিগুলো ভুল। আমার ট্রুফলস নট গিভেন হয়েছে, ইয়েসও নট গিভেন হয়েছে, কারণ এগুলো মোটামুটি ধরতে পারছি। গ্যাপ ফিলিং কিছুটা হয়েছে, এই নিয়ে মোটামুটি 17। তা আমি আপসেট হইনি। আমি অ্যানালাইজ করলাম যে আমার
মানে ভুল হয়েছে কোথায় কোথায়। তো আমার যেগুলো ভুল হয়েছে আমি এগুলো আলাদা করে একটা খাতায় নোট করছি। দেন আমার কাজ হচ্ছে যে এখন আমি বুঝলাম যে আমার আসলে ফুল টেস্ট দিলে কোনো লাভ হবে না, কারণ আমার স্কিল দরকার। তখন আমি ধরেন ট্রু ফলস নট গিভেন দিয়ে শুরু করি, যেহেতু এটাতে আমার মোটামুটি একটু দক্ষতা ছিল বা দখল ছিল প্রথম দিনেই। সো দেখলাম যে আসলে এটা আমি ধরেন তখন আমি ক্যামব্রিজের লাইক এটা নিয়ে বসি যে টেনের টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4 পুরাটা আমি মানে যতগুলা ট্রু ফলস নট গিভেন যতগুলা ইয়েস নট গিভেন ছিল আমি সবগুলা হচ্ছে সলভ করি। তারপর এভাবে একদিন করলাম, পরের দিন আবার হচ্ছে রিডিং, যেহেতু আমার মানে এটা আলাদাভাবে করতাম, নট লাইক দ্যাট আমি যেদিন রিডিং নিয়ে বসতাম সারাদিন রিডিং করবো। রিডিং আমার আলাদা ছিল আর কি, একটা সময় নিয়ে দিতাম যে 2 আওয়ার্স বা 3 আওয়ার্স আমি রিডিং প্র্যাকটিসের পেছনে দিব, যেটা আমার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করবে। দেন আমি ধরেন আবার গ্যাপ ফিল নিয়ে বসলাম আরেকদিন। তারপরে এইভাবে আরেকদিন হচ্ছে আপনার লিস্ট অফ হেডিং, তারপর হচ্ছে লিস্ট অফ পিপল, এভাবে করে করে আমি প্রায় সময় নিলাম 11 থেকে 12 দিনের মতো। দেন 11 থেকে 12 দিন পরে যখন মোটামুটি স্কিলটা কিছুটা বাড়লো, লাইক অ্যাকিউরেসি আসতেছে প্র্যাকটিস করার ফলে, এরপরে আমার স্কোর আসে হচ্ছে 26। হুম, 26 বা 27, আমি যদি ভুল না করি এরকমই ছিল আর কি। সো তখন 27 ছিল, হ্যাঁ। তো তখন আমার ধরেন ব্যান্ড 5 থেকে ব্যান্ড 6.5 চলে গেল, জাস্ট এইভাবে 11 দিন প্র্যাকটিস করার ফলে। এরপর আমি দেখলাম আমার লাইক এখনো অনেক লিখিং আছে, যেমন ধরেন আমার লিস্ট অফ হিডিং 6টার মধ্যে 3টা হচ্ছে 3টা হচ্ছে না। তারপরে লিস্ট অফ পিপল 5টার মধ্যে আপনার 3টা হয় 2টা হয় না, মানে ফুল অ্যাকুরেসি নাই। তারপরে আপনার যেটা হয় গ্যাপ ফিলিং 12টার মধ্যে 9টা হয় 3টা হয় না, মানে এরকম মানে কোনোটাতে 100% অ্যাকুরেসি নাই। সো তখন আমি কি করলাম, তখন আমার হচ্ছে চেষ্টা করলাম প্যাসেজ ওয়াইজ করবো তখন, হ্যাঁ। যেমন আজকে প্যাসেজ 1 করছি, দেখলাম এখানে 13টার মধ্যে আপনার 11টা হচ্ছে, প্যাসেজ 2 করলে দেখা যায় আপনার 13টার মধ্যে এখান থেকে মানে 10টা হচ্ছে, প্যাসেজ 3 তে দেখা যায় আপনার 7টা হচ্ছে 8টা হচ্ছে। তখন আমি আবার প্যাসেজ 3 নিয়ে কাজ করা শুরু করি, যে প্যাসেজ 3 তে আমার আসলে সমস্যা করি। দেন এভাবে করে আরো 15-16 দিন স্কিল ডেভেলপমেন্ট করলাম। এরপরে হচ্ছে আমি মকে বসি। সো মকে আমার যেটা হয়, আমি প্রথম মকে 7.5 পাই, হ্যাঁ। আমার 33টা হয়েছিল, হ্যাঁ। সো যেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল, যে আমি এভাবে যখন ধরেন এই যে এরকম 15-16 দিন, এইভাবে 12 দিন, এভাবে মোটামুটি 1 মাস সময় নিছি। এই 1 মাসের পরে তখন আমার ব্যান্ড চলে যায় 7.5 থেকে 8 লেভেলে। ইভেন আমি যেদিন ফাইনাল এক্সাম দিই, আমার রিয়েল এক্সাম ছিল, সো সেদিন আমার 52 মিনিটে এক্সাম শেষ হয়ে গেছে আর কি। মানে ওই দিন কোশ্চেন খুবই আনইউজুয়াল ছিল। আপনারা কেউ যদি এখানে থাকেন যারা 27 সেপ্টেম্বর এক্সাম দিচ্ছেন, তারা এটা রিয়েলাইজ করতে পারবেন 27 সেপ্টেম্বরের রিডিং কোশ্চেনটা কতটা আনইউজুয়াল ছিল। নর্মালি আমরা ক্যামব্রিজে যেটা পাই যে প্যাসেজ 1-এ ট্রু ফলস নট গিভেন থাকে 6টা বা 7টা, অথবা গ্যাপ ফিল থাকবে এরকম 6টা বা 7টা, এরকম থাকবে আর কি, টোটাল 13টা থাকবে আর কি গ্যাপ ফিল। আর এটা নেই, কিন্তু আমাদের 1 থেকে 7 পর্যন্তই ছিল লিস্ট অফ হেডিং, আবার 8 থেকে 10 পর্যন্ত ছিল এমসিকিউ, আবার 11 থেকে 13 ছিল হচ্ছে আপনার প্যারাগ্রাফ নেমিং, যেটা খুবই আনইউজুয়াল। তারপরে আবার যেটা হয় প্যাসেজ 2 তে আমরা পাইছি সামারি উইথ ক্লু, যেটাকে বলা হয় মানে রিডিং এর হার্ডেস্ট 1, হ্যাঁ। এটা মানে টোটালি একটা ডিজাস্টার ছিল কোশ্চেন প্যাটার্ন, বাট আলহামদুলিল্লাহ স্কিল ভালো থাকাতে আমি 8.5 অ্যাচিভ করছি। আমি 9-9 পেতাম যদি না ধরেন প্যানিক না হইতাম আর কি। যাই হোক, আপনারা ভালো করতে পারবেন আপনারা যদি এভাবে টপিক ওয়াইজ লাইক স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, তখন দেখবেন যে আপনার রিডিং এর ব্যান্ড বুস্ট হচ্ছে। আর রিডিং এর উপর আমার আমি আমি আবার এই জন্য বলতেছি যে এটা কিন্তু আমার মার্কেটিং হচ্ছে সেটা না। রিডিং এর উপর আমার ফ্রি ক্লাস দেওয়া আছে, এটা আপনাদের জন্যই ফ্রি ক্লাসগুলো দেওয়া আছে, আপনার ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারেন যে আমি কিভাবে সলভ করতাম। আর অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কখনোই বস্তা পচা সস্তা টিপস ট্রিক্স এর পেছনে দৌড়াবেন না। আপনার রিডিং হেল করে দিবে। অনেকেই দেখলাম যে লাইক রিডিং এর ক্ষেত্রে টিপস দেয়, দেন থাকলে নট গিভেন, না সব ক্ষেত্রে দেন থাকলে নট গিভেন হয় না। আবার অনেকে বলে যে আপনার অল থাকলে ফিউ থাকলে নট গিভেন হয়, তারপরে এক্সট্রিম ওয়ার্ড থাকলে এটা ফলস হয় না। আপনি এগুলাতে কখনোই পা দিবেন না। আপনি যেটা করবেন, আপনি আগে প্যাসেজটা পড়বেন, সরি আপনি আগে যেটা করবেন আপনি প্রশ্নটাকে বুঝবেন যে প্রশ্নে কি চাইছে। প্রশ্ন আন্ডারস্ট্যান্ডিং এখানে আপনার 50% মার্কস ক্যারি করে, অর্থাৎ 50% আন্ডারস্ট্যান্ডিং আপনার এখানে কাজ করে। তারপরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে যে এখানে স্পেসিফিক কিছু লোকেশন নিয়ে আমি যদি কথা বলি, লাইক আপনার গ্যাপ ফিলিং নিয়ে বলি। ধরেন গ্যাপ ফিলিং যখন সলভ করবেন, আগেই টাইটেলটা পড়ে নেবেন যে এটা কি টাইটেলটা, মানে প্যাসেজের টাইটেল কি। অর্থাৎ টাইটেল বললে কি আপনি একটা ধারণা পাবেন। ধরেন প্যাসেজে বলতেছে হচ্ছে আপনার টাইটেলটা এরকম ছিল যে তাসমিনিয়ান টাইগার, হ্যাঁ। তার মানে আপনি এখানে টাইগার নিয়ে পুরো প্যাসেজটা, তাসমিনিয়ার টাইগারদের সবকিছু নিয়ে সেখানে প্যাসেজটা থাকবে। সো আপনার একটা আইডিয়া আগে ভাগে পেলেন টপিকটা পড়ে। এরপর আপনি দেখবেন যে যখন আপনি গ্যাপ ফিলিং করবেন আপনার উপরে একটা ছোট প্যারাগ্রাফ থাকে, মানে একটা টাইটেল থাকে, তাই না? ওই টাইটেলটা
কোথায় আছে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এন্ড দেন আগে পরের ইনফরমেশন সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখন এটাকে বলে স্ক্যানিং। স্ক্যানিংটা কি? সেটা হচ্ছে আমরা যখন একটা ইনফরমেশন নিয়ে প্রশ্ন থেকে সেটা আমরা প্যাসেজে সার্চ করি, স্ক্যান করি। স্ক্যান করা মানে কি? সার্চ করা। আমরা স্ক্যান কেন করি? আমরা স্ক্যান করি প্যাসেজের লোকেশন পাওয়ার জন্য। দেন আমরা যখন লোকেশন পাবো তখন আমরা ইনফরমেশন ম্যাচ করব। অ্যান্ড গ্যাপ প্রেডিকশন করা অবশ্যই জরুরি। আপনি যদি প্রেডিকশন করতে পারেন যেখানে কোন ধরনের ওয়ার্ড বসতে পারে বা কি ধরনের শব্দ বসতে পারে, তখন আপনার গ্যাপ ফিলিংটা হয়ে যাবে। ঠিক একইভাবে আপনারা যখন লাইক এমসিকিউ করবেন, এমসিকিউ আরো সহজ। এমসিকিউতে যেটা হয় ওইখানে স্পেসিফিক বলাই থাকে যে প্যারাগ্রাফ 1 এর ইনফরমেশন কি কি, প্যারাগ্রাফ 2 এর ইনফরমেশন কি কি, এগুলো সব উল্লেখ থাকে। আচ্ছা, এখন আমি একটু এটা ব্রিফিং করি রিডিংটা নিয়ে। দেখেন, রিডিং এ যেটা হয় এখানে তিনটা প্যাসেজ থাকবে। প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3। প্যাসেজ 1 এ 13টা কোশ্চেন থাকে, প্যাসেজ 2 তে 13টা কোশ্চেন থাকে, আর প্যাসেজ 3 তে 14টা কোশ্চেন থাকে। আর ডিফিকাল্টি লেভেল এখানে প্যাসেজ 1টা একটু সহজ হয়, আবার অলওয়েজ সহজ হবে সেটা না, বাট সাধারণত এটা একটু সহজ হয়ে থাকে। প্যাসেজ 2 কিছুটা মডারেট, আর প্যাসেজ 3 এটা হার্ডেস্ট। অর্থাৎ এটা কি, ডিফিকাল্টি লেভেল আস্তে আস্তে বাড়তে থাকে। সো আপনাকে এখানে 1 ঘন্টা সময় দেওয়া হবে। আর আপনি লিসনিং এ যেমন হয় যে আপনার কম্পিউটার বেজে 2 মিনিট সময় দেওয়া হয়, আপনি কিন্তু এখানে অ্যাডিশনাল কোনো সময় পাবেন না। আপনার 60 মিনিট শেষ মানে এখানে স্টপ। এখন দেখেন, আপনার কিছু স্কিল থাকা লাগবে। কি কি স্কিল থাকা লাগবে? নাম্বার 1, স্কিমিং। আচ্ছা, স্কিমিংটা কি? সেটা হচ্ছে আমরা ধরেন একটা প্যারাগ্রাফ পড়তেছি। যেমন ধরেন আপনারা জানেন যে প্রত্যেকটা প্যাসেজে কিন্তু প্যারাগ্রাফ থাকে, যেমন প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ বি, প্যারাগ্রাফ সি এবং প্যারাগ্রাফ ডি। এখন স্কিমিং কখন করবেন? এটাকে বলা হচ্ছে আপনার কম্প্রিহেনশন স্কিল থাকে না? যেমন আপনি যে পড়তেছেন, পড়ে আপনি এটার সামারি কি পাচ্ছেন বা মেইন আইডিয়াটা কি পাচ্ছেন, সেটা হচ্ছে কি স্কিমিং স্কিল। যে আপনি এটা পড়ে কি বুঝতেছেন বা এটার সামারি কি বা প্রতিপাদ্য বিষয়টা কি, সেটাই হচ্ছে স্কিমিং, মানে মেইন আইডিয়াটা খোঁজা। তারপর স্ক্যানিং। স্ক্যানিং নিয়ে আমি একটু আগেই বলছি। স্ক্যানিংটা হচ্ছে আপনার যে আমরা যখন কোন একটা ইনফরমেশন খুঁজি, যেমন ধরেন লাইক কোন একটা ইনফরমেশন আছে ট্রু ফলস নট গিভেনে। যেমন ধরেন স্টিফেন হকিং, না এই লোকটা এপিস্টন ফাইলের লাইক জড়িত, এর নাম নিতে চাই না। ধরেন আলবার্ট আইনস্টাইন, হ্যাঁ, তাকে নিয়ে যদি বলি, ধরেন উনি ওনার একটা আবিষ্কার, হ্যাঁ, এটা হচ্ছে সাপোজ কোন একটা সাল, ধরেন 1840 বা 50 সাল, হ্যাঁ। তো এখন আমাদের এখানে আমরা যেভাবে প্যাসেজ লোকেশন করতে পারি, যেমন ধরেন আলবার্ট আইনস্টাইন নিয়ে যদি বলা হয়েছে, হয়তো তার নাম অনেক জায়গায় থাকতে পারে, একাধিক জায়গায়। সেটা আমাদের মোটেও স্ট্রং কিওয়ার্ড না। আমাদের স্ট্রং কিওয়ার্ড হচ্ছে লাইক 1850। আমরা প্যাসেজে খুবই স্পিডে দেখবো বা চোখ বুলাবো 1850 এটা কোথায় আছে, তাই না? তো যখন আমরা ধরেন 1850 ওয়ার্ডটা পাবো, তখন আমরা এখানে থেমে যাব। থামার পরে আমরা দেখবো এটা শুরুটা কোথা থেকে হয়েছে, অর্থাৎ এই লাইনের স্টার্টিং পয়েন্ট কোনটা। তো আমরা স্টার্টিং পয়েন্টে গিয়ে মানে ওই লাইন থেকে আমরা ইনফরমেশন গুলো ম্যাচ করবো। যদি দেখি ধরেন আপনার স্টিভেন, সরি, বারবার এই খারাপ লোকটার নাম আসতেছে কেন, আলবার্ট আইনস্টাইন, হ্যাঁ, যে আপনার ওনার আবিষ্কার 1850 সালে এটা হয়েছে যদি থাকে, তাহলে আমরা এটা ট্রু ধরবো। যদি না থাকে ফলস, আর যদি ভিন্ন তথ্য থাকে মানে ইনফরমেশন মানে একদম মিসিং, তখন আমরা নট গিভেন দিব। আবার ঠিক তেমনই ভাবে আমরা যখন গ্যাপ ফিল করতে যাব, তখন আমরা দেখবো যে এখানে সামথিং কিছু একটা থাকবে আর কি। প্রেডিকশন করে আমরা এটা ম্যাচ করে বসাই দিব। গ্রামার, এখানে গ্রামারটা অবশ্যই জরুরি। দেখেন, একটা জিনিস হচ্ছে যে আমরা জানি যে টু বির ভার্বের যেটা হয় ওটা কিন্তু আপনার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ লাইক এরকম, যেমন ধরেন সামথিং কিছু একটা, হ্যাঁ, আহ কোন একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে আর কি। যেমন ধরেন ইট শুড বি অর্গানাইজড, হ্যাঁ, এরকম একটা বিষয়। তো টু বি ভার্বের পরে V3 বসে, অর্থাৎ মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সো তখন কিন্তু আপনার গ্রামার জানাটা দরকার। তখন আপনি যদি দেখেন যে কোনো একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, প্লাস এটা লজিক মিলতেছে, তখন আপনি অ্যান্সার সহজে পিক করতে পারেন। আবার দেখা যায় আপনার যে নর্মালি প্রিপোজিশনের পর কিন্তু নাউন বসে, হ্যাঁ। সো আপনি কিন্তু তখনও প্রিপোজিশনের পর লাইক লিটারালি অ্যান্সারটা পেয়ে যেতে পারেন। আবার আর্টিকেল এর পর নাউন বসে। সো এগুলো যদি জানেন, তখন দেখা গেছে কি অ্যান্সার পিক করতে অনেক সহজ হয়। এবার স্ক্যানিং নিয়ে আলোচনা করছে, এখন হচ্ছে প্যারাফ্রেজ ম্যাচিং। প্যারাফ্রেজ ম্যাচিংটা কি? প্যারাফ্রেজ ম্যাচিং হচ্ছে এরকম যে আপনার বাক্য চেঞ্জ হবে না বা মিনিং চেঞ্জ হবে না, বাট ওয়ার্ড চেঞ্জ হবে। যেমন ধরেন সামথিং কিছু একটা আছে যেটা কিনা ইম্পর্টেন্ট। এখন আপনি প্রশ্নে একটা ওয়ার্ড পাইছেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা শব্দ। এখন
প্যাসেজে এই ইম্পর্টেন্ট ওয়ার্ডটা থাকবে না, তখন সেটা হতে পারে লাইক ক্রুশালটি থাকতে পারে, ভাইটাল থাকতে পারে, এসেনশিয়াল থাকতে পারে, প্যারামাউন্ট থাকতে পারে, তারপরে ইন্ডিসপেন্সিবল থাকতে পারে, অর্থাৎ অনেক কিছু থাকা যেতে পারে। আবার ধরেন আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আপনার লেক অফ ওয়াটার। লেক অফ ওয়াটার মানে হচ্ছে পানি স্বল্পতা বা ওয়াটার ডিফিসিয়েন্সি হতে পারে, লাইক এরকম একটা বিষয়। কিন্তু আপনি ধরেন আশা করবেন না যে আপনি প্যাসেজে সেম ওয়ার্ডটা পেতে পারেন, কারণ ওরা লেক অফ ওয়াটার বা ওয়াটার ডিফিসিয়েন্সির পরিবর্তে দিতে পারে আপনার ওয়াটার শর্টেজ। হ্যাঁ, এরকম একটা বিষয়। আবার ধরেন আপনি আহ প্রশ্নে পাচ্ছেন মোর অ্যান্ড মোর পিপল, আপনি প্যাসেজে মোর অ্যান্ড মোর পিপল নাও পেতে পারেন, ওইখানে আপনি পেতে পারেন কনসিডারেবল অ্যামাউন্ট, কনসিডারেবল নাম্বার অফ পিপল, অথবা থাকতে পারে গ্রোয়িং নাম্বার অফ পিপল, এরকম থাকতে পারে, অর্থাৎ প্যারাফ্রেজিং জানা দরকার। আবার ধরেন আর একটা জিনিস, যেমন ধরেন আপনি লাইক লিস্ট অফ হিডিং বলেন বা প্যারাগ্রাফ এন্ডিং বলেন, আপনি এখানে পাচ্ছেন আপনার মেডিকেল নিয়ে কিছু একটা থাকবে, তাই না? আপনি ভেবে নিবেন যে এখানে মেডিকেলের পরিবর্তে ওরা হেলথ কেয়ার ইউজ করতে পারে, ক্লিনিক ইউজ করতে পারে। সো এই বিষয়ে আপনাদের অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। এটা নট লাইক দ্যাট শুধু রিডিং এর ক্ষেত্রে, লিসনিং এর ক্ষেত্রেও প্যারাফ্রেজিংটা অনেক জরুরি হতে পারে। সো আপনাদের প্যারাফ্রেজিং স্কিলটা দরকার। এবার হচ্ছে আপনারা কি কি ভুল করেন দেখেন, বা লাইক আইএলটিএস ক্যান্ডিডেট যারা আছে তারা কি কি ভুলগুলা করে থাকে। নাম্বার ওয়ান ভুল, তারা পুরো প্যাসেজটা পড়ে একেবারে, ধরেন A to Z অনেকে পড়ে ফেলে। তো এতে কি হয়, এতে আপনার সময় নষ্ট হচ্ছে। কারণ আপনার কখনোই, যেমন ধরেন আমি যখন ছোট ছিলাম, লাইক আমি যখন ধরেন ক্লাস 7 বা 8 বা 9-এ পড়ি, তখন আর কি কারো থেকে হয়তো আইএলটিএস শব্দটা শুনছিলাম আর কি, লাইক কোন একটা কোচিং থেকে আর কি, যখন আমি পড়তাম মেবি ইংলিশ, আমার টিচার ইংলিশ ক্লাস নিতেন, তিনি বলছিলেন যে লাইক তার কোন ইসে যেন লাইক ভাইয়ের বোন, হ্যাঁ এরকম এরকম একটা বিষয়, মানে তার ভাতিজি আর কি আইএলটিএস দিয়ে কানাডা চলে গেছে। তো তখন স্যার বললেন যে আইএলটিএস এ হচ্ছে ওই 4টা বিষয় থাকে নাকি, স্যার যেভাবে বুঝাইছে ওইভাবে, যে আপনার লিসনিং থাকে, রিডিং থাকে, রাইটিং থাকে, আর হচ্ছে স্পিকিং থাকে। তো আমি যতটুকু বুঝতে পারছি, যে আমার ধারণা ছিল যে লিসনিং হচ্ছে কি, যে ধরেন আমি শুনতেছি, হ্যাঁ আমি শুনতেছি, হয়তো আমার বলবে যে তুই কি শুনছিস এটা। তারপরে ধরেন আমার আরেকটা চিন্তা ছিল যে লাইক স্পিক মানে আপনার রিডিং নিয়ে, সবচেয়ে মজার বিষয় ছিল এটা রিডিং নিয়ে। তো আমি ভাবতাম কি রিডিং হচ্ছে আমার পড়ে পড়ে আমাকে তাদের শোনাইতে হবে, রিডিং পড়ে, যে আমি ধরেন রিডিংটা পড়তেছি, যে আমার রিডিং পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা, হ্যাঁ এটা। আবার স্পিকিং ভাবতাম কি, যে ধরেন আপনার একটা ইন্টারভিউ টাইপ, যেটা আসলে হয় ইউজুয়ালি। আর রাইটিংটা ভাবতাম কি আমার হয়তো একটা ফ্রি হ্যান্ড রাইটিং, হ্যাঁ ধরেন যে কোনো একটা লাইক কিছু এর উপর আমার কি লিখতে হবে, এইটুকু ভাবতাম আর কি। সবথেকে ইন্টারেস্টিং বিষয় ছিল আমার রিডিংটা, যেটা আমার একেবারে একটা অন্যরকম ধারণা ছিল, যে রিডিংটা কি আসলে আমার রিডিং পড়ে পড়ে তাদের শোনাইতে হবে। হ্যাঁ এটা ছিল আপনারা হয়তো অনেকে ভাবছেন আমার মতো এরকম, কিন্তু আসলে আমি ভাবতাম কি, বলতো যে রিডিং অনেক কঠিন, বুঝছেন? তা আমি ভাবতাম রিডিং তো এটা কঠিন কিভাবে হয় ভাই, এটা তো পড়ে পড়ে শোনানো যায়। যাই হোক, তো এই যে যেটা বললাম আর কি, পুরো প্যাসেজটা আপনাদের আর কি পড়া লাগবে না, আপনারা জাস্ট যেখানে আপনার মানে প্যাসেজের লোকেশন বের করতে হবে, আপনারা ঠিক সেইখানে করবেন আর কি, ওইখান থেকে আর কি ইনফরমেশন গুলা ম্যাচ করবেন, প্লাস হচ্ছে পড়বেন। এবার আরো একটা ভুল করে সবাই, সেটা হচ্ছে কি তারা আননোন ওয়ার্ডে আটকে যায়। যেমন হচ্ছে আপনার ধরেন একটা ইনফরমেশন পড়তেছে প্যাসেজ থেকে, একটা ওয়ার্ড, হ্যাঁ সেটা হচ্ছে আপনার আননোন হতে পারে, স্বাভাবিক। যেমন ধরেন মোমেন্টারি, হ্যাঁ মোমেন্টারি এটা মানে হচ্ছে আপনার খুবই যেটা স্বল্প মেয়াদে। তো এখন মোমেন্টারি ওয়ার্ডটা আপনি জানেন না, আপনি এখানে থেমে থাকবেন না, আপনি পড়বেন। এমন না যে আপনার সব ওয়ার্ড জানা লাগবে। এই যে আমার রিডিং 8.5 ছিল, আমি অনেক ওয়ার্ড আছে যেগুলো আমার এক্সামে আসলে মানে এগুলো আমার জানা ছিল না, হ্যাঁ তা আমি কিন্তু স্টাক হইনি। আমার কথা হচ্ছে যে সেটা জানি না জানি না, শেষ কাহিনী। এখন আমি যদি এখানে এটা নিয়ে চিন্তা করতে থাকি, আমি আরো আমার মার্কস লুজ করব, আমি আমার নিজের ব্রেনকে প্রেসার করব, আমার পরীক্ষা আরো খারাপ হবে। আপনি ধরেন আপনার আননোন ওয়ার্ড পাবেন, অবশ্যই পাবেন, বাট এটাতে ভয় পেয়ে গেলে চলবে না। আপনার হয় আপনি পারতেছেন, আপনি স্কিপ করে দেন, বাট আপনি প্যাসেজের ওভারঅল সামারি বোঝার চেষ্টা করেন, যেখানে লাইন দ্বারা কি বুঝাইছে এটুকুই। অর্থাৎ আননোন ওয়ার্ড থাকলে আটকে যাবেন না, স্টাক হয়ে যাবেন না, আপনি কন্টিনিউ করে যাবেন। এবার আপনাদের রিডিং এ ভালো করার জন্য কি কি করা উচিত দেখেন। এটা হচ্ছে মূলত লাইক একটা প্যাসেজ সলভ করতে হবে, এটা হচ্ছে লাইক যাদের এক্সাম সামনে তাদের জন্য। বাট যারা বিগিনার, তারা যেটা করবে, তারা আমার পদ্ধতিটা ফলো করতে পারেন, এটা অনেক অনেক ইফেক্টিভ হবে। আমি নিজে বেনিফিটেড হয়েছি ভাই, আমার ব্যান 5 থেকে আমি ব্যান 8.5 নিয়ে গেছি। হ্যাঁ আপনারাও পারবেন। যেটা করতে হবে যে আপনাদের টপিক ওয়াইজ আগাতে হবে, যারা বিগিনার তাদের জন্য, যে আপনারা একটা একটা করে টপিক ধরেন, তারপরে সেই টপিক অনুযায়ী আগান। এবার
কিন্তু যাদের এক্সাম সামনে তাদের তো আর এটা করলে হবে না, তারা হচ্ছে একটা প্যাসেজ সলভ করে যাবেন। আর যদি আপনার থাকে যে আপনাদের বেসিক খুবই দুর্বল রিডিং এর ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারাও চাইলে লাইক 10 দিন সময় নিতে পারেন। 10 দিনে চেষ্টা করেন যে এরকম 7টা বা 8টা টপিকের স্কিল গেইন করার ক্ষেত্রে আপনি সময় দেন। আপনি 3 ঘন্টা জায়গায় 5 ঘন্টা সময় দেন। আপনার যাতে সময় দিলে ক্ষতি হবে না, আপনার আরো অ্যাকিউরেসি পারবে। যাই হোক, এরপর আর্টিকেল পড়তে হবে। 20 থেকে 30 মিনিট পড়তে পারেন, বা আমি সাজেস্ট করি অন্তত 1 ঘন্টা আর্টিকেল পড়া উচিত। এখন আর্টিকেল কোথা থেকে পড়বেন সেটা একটা বিষয়। দেখেন, আমি আপনাদের সাজেস্ট করি কিছু রিসোর্স। আর্টিকেল হচ্ছে আপনার এয়ন একটা ওয়েবসাইট আছে, আপনারা ক্রম ব্রাউজারে যাবেন। যাওয়ার পর আপনারা এয়ন লিখে সার্চ করবেন, ওইখানে দেখবেন অনেক ধরনের আর্টিকেল আছে। তো আমি কিছু আর্টিকেল সাজেস্ট করি। আপনারা চাইলে এগুলো রেকর্ড ক্লাস পাবেন, ক্লাসটা ফুল রেকর্ড হচ্ছে, আপনারা রেকর্ড ক্লাস আমার আইডি দিয়ে পাবেন, বা আমি আপনাদের ড্রাইভ লিঙ্কও দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। কয়েকটা মানে কয়েক ধরনের আর্টিকেল আছে যেগুলো আপনাদের পড়া উচিত। নাম্বার 1, সেটা হইতেছে আপনার এনভায়রনমেন্ট রিলেটেড। আপনারা যদি ক্যামব্রিজ সলভ করে থাকেন, আপনারা দেখবেন প্রচুর আপনার প্যাসেজ আছে এনভায়রনমেন্ট কেন্দ্রিক। এটা সেকেন্ড, ওয়াইল্ড লাইফ, মানে হচ্ছে বন্য প্রাণী রিলেটেড। যেমন ধরেন আপনার এই যে তাসমেনিয়ান টাইগার বললাম, তারপরে আপনার থাকতে পারে টর্টুইস থাকতে পারে। এরপরে আপনারা ক্যামব্রিজ 20-তে একটা আছে না যে আপনার কি বলে মানাতি, হ্যাঁ, যেমন একটা প্রাণী, হ্যাঁ, যেটা দেখতে অনেকটা গরুর মতো, হ্যাঁ, এরকম একটা বিষয়। তারপরে ধরেন এরকম আরো অনেক ধরনের থাকে আর কি, ওয়াইল্ড লাইফ এরকম থাকে, সো এগুলো পড়তে হবে। তারপরে হচ্ছে আপনার মেরিন ক্রিয়েচার্স, যেমন ধরেন সমুদ্রের তলদেশে যে বিভিন্ন প্রাণী থাকে, এগুলো নিয়ে অনেক প্যাসেজ আছে। তারপরে আরো পড়তে পারেন, সেটা হচ্ছে আপনার আহ আর কি থাকতে পারে, আরো থাকতে পারে হচ্ছে আপনার বিভিন্ন টেকনোলজি। যেমন ধরেন ক্যামব্রিজে আমি কোথাও একটা পড়ছি, ওটার মধ্যে ছিল হচ্ছে আপনার অটোমেশন, হ্যাঁ, যেগুলো হচ্ছে কি আপনার ড্রাইভারলেস কার। সো আপনার টেকনোলজি রিলেটেড আইডিয়া থাকতে হবে। হুম। আর কিছু হচ্ছে সাইন্টিফিক রিসার্চ, যেমন ধরেন সাইন্টিফিক রিসার্চ বলতে কি বিভিন্ন বিজ্ঞানীর গবেষণা। যেমন ধরেন এখানে কিছু ছিল স্পেশাল চাইল্ডের বিষয়ে, কিছু ছিল আপনার গড গিফটেড ট্যালেন্টেড কিছু চিলড্রেন, হ্যাঁ, এরকম। আবার কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে আপনার মাল্টিলিঙ্গুয়াল, মানে অনেক বেশি অনেক ভাষা জানে আর কি, এরকম। সো এরকম কি তাদের সাইন্টিফিক রিসার্চ থাকে। সো এইগুলো নিয়ে আপনাদের অবশ্যই পড়তে হবে। সো আপনারা ওইখানে টোটালি পাবেন, অনেকগুলো পাবেন। হিস্ট্রি পাবেন, মানে এ অন ওয়েবসাইটের মধ্যে, মানে এ অন ওয়েবসাইটে এখানে অনেক আর্টিকেল পাবেন হিস্ট্রি রিলেটেড। এখানে আপনি ফিলোসফি পাবেন, এখানে আপনি এনভায়রনমেন্ট পাবেন, এখানে আপনি ওয়াইল্ড লাইফ পাবেন, এখানে সবই পাবেন, ডোন্ট ওয়ারি। তারপর দ্য ডেইলি স্টার, এটাও অনেকে এটার হেটার আছে, বাট এখন আপনার তো ইংলিশ পড়তে হবে ভাই। আপনার তো এখানে এটা দিল্লি স্টার হোক বা যে স্টার হোক, এটা ডাজন্ট ম্যাটার, আপনাকে পড়তে হবে। আপনি ডেইলি স্টার স্কিপ করলে আপনি বিবিসি নিউজ পড়তে পারেন। আচ্ছা, আমি এই যারা অ্যানোট করতেছে তাদের এটা ডিলিট করে দেই, খুবই ফালতু জিনিস। ওকে, তারপরে দেখেন এটা একটা অ্যাপস। যাদের যাদের যারা আমার মতো গরিব অ্যান্ড্রয়েড ইউজার, আপনারা হচ্ছে প্লে স্টোরে গিয়ে বিবিসি নিউজ করলে, লাইক সার্চ করলে পেয়ে যাবেন। এই অ্যাপস এর মধ্যে আপনি রেগুলার আপনার আপ টু ডেট যেটা আছে, মানে যেগুলা আপডেট নিউজ, হ্যাঁ, ওইগুলো প্রতিদিন পাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে যারা বড় লোক, তো তাদের ক্ষেত্রে যেটা হয় যে আপনারা অ্যাপল ইসে গিয়ে, আপনার অ্যাপল স্টোরে গিয়ে গেলে হচ্ছে পাবেন। ওকে, এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে করতে পারেন। ও মাই গড, অনেকগুলো মানুষ, তো আপনারা চ্যাট বক্সে করতে পারেন। আমি কিছু চ্যাট পড়ি। তারপর হচ্ছে কারো যদি কিছু বলার থাকে ডেফিনেটলি হ্যান্ড রেজ করতে পারেন, আমি আনমিউট করব। দেন হচ্ছে আমরা চলে যাব আমাদের নেক্সট মডিউল, সেটা হচ্ছে রাইটিং। ওকে, আমি কিছু এসএমএস পড়ি। আপু, রিডিং প্যাসেজ পড়ে কিছুই বুঝি না। আচ্ছা, রিডিং প্যাসেজ পড়ে যদি না বুঝেন, এখানে কিছু সমস্যা থাকতে পারে। নাম্বার 1, আপনার ভোকাবুলারি রেঞ্জ কম। অর্থাৎ আপনি যদি ভোকাবুলারি আপনার কম থাকে, লাইক আপনার ভোকাবুলারি রেঞ্জ কম থাকে, ডেফিনেটলি আপনি রিডিং পড়ে বুঝতে পারবেন না। আবার আরেকটা জিনিস হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। যেমন ধরেন লাইক আপনি কি পড়তেছেন আপনি নিজেও বুঝতেছেন না, অর্থাৎ আপনার আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে। এই জন্য আমি সাজেস্ট করব যে আপনি অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং বাড়াবেন। হ্যাঁ, পিডিএফ আমি দিব, ডোন্ট ওয়ারি, পিডিএফটা আমি দিয়ে দিব ক্লাস শেষে। আমি পিডিএফ আপনাদের গ্রুপে দিয়ে দিব, যারা মেন্টরশিপ বেঁচে আছেন তারা
পিডিএফটা পেয়ে যাবেন। আচ্ছা, তারপর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের, আমি যেটা বলবো, এই যে ভোকাবুলারি দক্ষতা কম থাকলে আপনি রিডিং পড়ে বুঝতে পারবেন না, আপনার আন্ডারস্ট্যান্ডিং কম থাকলে ই করতে পারবেন না। এখন এটা সলিউশন কি? সলিউশন হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান, আপনার আপনার হচ্ছে ম্যাগাজিন পড়তে হবে বা আর্টিকেল পড়তে হবে অথবা বই পড়তে হবে। আপনি যখন এগুলো পড়বেন আপনার কিন্তু একটা জিনিস হবে যে আপনার আজকে রিডিং স্পিড, যেমন ধরেন আপনার একটা পেজ পড়তে সময় লাগতেছে 7 মিনিট, কালকে সেটা 6 মিনিট লাগবে, তারপরের দিন 5 মিনিট লাগবে, তারপরের দিন 4 মিনিট লাগবে। তো এতে থেকে আপনার পড়ার স্পিড বাড়বে। আরেকটা জিনিস কি হবে যে আপনার যখন ধরেন আপনি রেগুলার আর্টিকেল পড়বেন, রেগুলার বই পড়বেন, হ্যাঁ, তখন যেটা হবে যে আপনার রিডিংটা আরো ক্লিয়ার হবে, লাইক আপনার নতুন নতুন ভোক্যাব শেখা হবে, এগুলো আপনি বুঝতে পারবেন, তখন আপনার কাছে আর নতুন ভোক্যাব লাগবে না, তখন আপনার কাছে এগুলো খুবই অর্ডিনারি ভোক্যাব লাগবে, সো তখন আপনি রিডিং পড়ে বুঝতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে এই জিনিস এরকম যে লাইক আপনার আমাদের ক্যামব্রিজের প্যাসেজ গুলা, সেগুলা কিন্তু যেটা হয় এটা অনেকটা কমপ্লেক্স সেন্টেন্স আকারে থাকে বা কিছুটা প্যাসিভ ভয়েসে থাকে। নর্মালি আমরা স্কুল কলেজে যে ধরনের সেন্টেন্স স্ট্রাকচার পড়ে থাকি সেটা কিন্তু ওরকম হয় না। তার কারণ হচ্ছে এরকম যে আপনারা দেখবেন কমা দিয়ে ডিটেলস দেয়া। এখানে আমার যারা পেট বেশি স্টুডেন্ট আছেন তাদের আমি রিডিং এর অলরেডি কিছু ক্লাস নিয়েছি, তাদের আমি কিন্তু লাইভ লিখে দেখাইছি যে আপনারা সেন্টেন্স কিভাবে বড় করবেন বা কিভাবে কমপ্লেক্স আইডিয়া দিতে পারেন। সেটা হচ্ছে যে কমা দিয়ে জাস্ট ডিটেলস অ্যাড করা। আপনি এখানে কোনো সাবজেক্ট দিবেন না, আপনি জাস্ট আপনার টপিক গুলো দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার যেটা হয় সেন্টেন্সটা বড় হচ্ছে। তো এটা হচ্ছে যখন দেখবেন যে, আরেকটা জিনিস হচ্ছে অনেকে বোঝে না লাইন কোথায় শেষ হয়। যেমন ধরেন আমরা নর্মালি যেটা হয় আমাদের স্কুল কলেজের বইগুলার পাঠ্য বই যে ছিল ওইখানে আমাদের একটা সেন্টেন্সে একটা লাইনই থাকে, কিন্তু আপনি যখন ক্যামব্রিজ পড়বেন তখন দেখবেন যে লাইন শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে কোথায় আপনি নিজে জানেন না, কারণ যতক্ষণ পর্যন্ত ফুল স্টপ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা লাইন খুঁজে পাবেন না। সো এটাই। আর টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি বলি, অবশ্যই টাইম ম্যানেজমেন্টের উপর আমি একটা ক্লাস নেক্সট দেওয়ার আমার ইচ্ছা আছে, যে আপনারা কিভাবে 1 ঘন্টার মধ্যে টোটাল 3টা প্যাসেজ করতে পারবেন। আচ্ছা আমি আজকেই বলি শোনেন, টাইম ম্যানেজমেন্ট, আপনারা যে ভুলটা করেন বা আপনারা যেভাবে সময় নষ্ট করেন, আপনারা একটা কোশ্চেন যদি না মানে অ্যান্সার করতে পারেন আপনি এটাতেই মানে এটা আপনি করেই ছাড়বেন, এটা হচ্ছে আপনার একটা থাকে। বাট এটা করবেন না, আপনি যদি অ্যান্সার না পান আপনি এটা মুভ অন করবেন। যেমন অনেকে থাকে লাইক অনেক প্রাক্তনকে ভালোবাসে, হ্যাঁ, যত যাই হোক তারা মুভ অন করতে পারে না। আপনারা হচ্ছেন অনেকে তেমন যে যখন ক্যামব্রিজ করতে চান, যেমন ধরেন লাইক 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা পাচ্ছেন না বা খুঁজে পাচ্ছেন না, তখন আপনি এখানে পড়ে থাকবেন, হ্যাঁ এখানে পড়ে থাকেন, মুভ অন করতে পারেন না। তখন কি জীবন কিন্তু জীবনের জায়গায় থেমে থাকে না, লাইক আপনি মার্কস লুজ করতেছেন, আপনি নিজে সময় নষ্ট করতেছেন। সো এটা করা যাবে না। আপনি পাচ্ছেন না, কুইট করেন, অন্যটাই চলে যান। হুম। তারপর আরেকটা জিনিস হচ্ছে এরকম যে স্ক্যানিং স্কিল ভালো থাকতে হবে। তারপর হচ্ছে লাইক আপনার যে বিষয়টা কম্প্রিহেনশন স্কিল, যে আপনি পড়ে আপনার আপনার রিডিং আসলে কতটা ভালো। আসলে রিডিং ইজ অল অ্যাবাউট আপনার আন্ডারস্ট্যান্ডিং, আপনি কতটা ভালো বুঝতে পারছেন, আপনি কতটা ভালো রিডার, প্লাস হচ্ছে আপনি কতটা ভালো কোশ্চেন সলভ করতে পারেন সেটার উপর ডিপেন্ড করে। আর আমি যেটা বলি, অলওয়েজ চেষ্টা করবেন যে প্যাসেজ 1 পসিবল হলে 15 মিনিটে সলভ করার জন্য, প্যাসেজ 2 অ্যাটলিস্ট আপনার যদি চেষ্টা করেন এখানে 5 মিনিট করা, লাইক 20 মিনিট শেষ করলে তখন কিন্তু আপনার অতিরিক্ত 5 মিনিট যুক্ত হয়ে 25 মিনিট থাকে প্যাসেজ 3 এর জন্য। এটা আর কি করা ভালো, বাট না হলে সমস্যা নেই। অ্যাটলিস্ট আপনি চেষ্টা করবেন আপনার প্যাসেজ 1 2 এই দুইটা যেন মোটামুটি আপনি 35 মিনিট থেকে 38 বা 40 বেশি যেন না হয়। অ্যাট বেস্ট 40, এর বেশি যেন না হয়, কারণ আপনার প্যাসেজ 3 তে আপনাকে লাইক অ্যান্সার করতে হবে ভাই এখানে কে কার নিজের ছবি আঁকতেছে, লাইক অ্যাজ আ জোকার। ওকে। সো কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা আমি এক দুইজনকে একটু করি, কথা বলার সুযোগ দিই, আশা করি তাদের কোশ্চেনের সাথে আপনারও কোশ্চেন যাবে। ওকে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। লিস্ট অফ এর উপর ভিডিও দেওয়া আছে আমার আইডিতে, প্লিজ ওটাতে দেখতে পারেন। যারা যারা কথা বলছে তাদেরকে সুযোগ না, যারা কথা না বলছে তাদের একজন দুজনকে আমি সুযোগ দিতে চাই। আচ্ছা কারো যদি কোনো থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আপনারা কথা বলার সুযোগ পাবেন। অলরেডি এখানে যারা হ্যান্ড রেজ করছে তারা অলরেডি কথা বলছে, আর যারা কথা বলে নাই তাদের। আচ্ছা, জুবের ভাই। হুম, জুবের ভাই আনমিউট ইউরসেলফ। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আহ, আসসালাম। আপু আমি ইয়ং থেকে আর্টিকেল পড়তেছি, কিন্তু পড়ার ক্ষেত্রে যেটা ফেস করি যে আমার সিনোনিম বুঝতে প্রবলেম হয়। তবে আপনার স্ট্র্যাটেজিটাও ফলো করতেছি যে এগুলা লিস্ট করে দেন আমি বাসায় আবার প্র্যাকটিস করব।
তবে এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি এইভাবে কন্টিনিউ করি যে আমার মাঝে মাঝে সেন্টেন্স বুঝতে প্রবলেম হয়, তো সেই সেন্টেন্সটা আমি এবার কপি করে চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে সাবজেক্ট ভার্ব এগুলো বুঝতে, মানে ওখান থেকে বুঝতে পারি। তো এইভাবে যদি আমি আগে দেখা যায় আমার প্যাসেজ পড়তে অনেক সময় লাগতেছে, কিছুটা বুঝতেছি। তো এভাবে যদি কন্টিনিউ করে এটা কি ইমপ্রুভ করার কোনো মানে রাইট ওয়ে কিটা, সেটা হচ্ছে আমার কোশ্চেন ছিল। আর্টিকেল পড়ার কিছু নিয়ম আছে। আর্টিকেল যেমন ধরেন আপনি কি বললেন না ভাইয়া, কোন ওয়েবসাইট যেন? ওই যে ইয়ন যেটা ও প্রথমে হ্যাঁ, রিসোর্স আপনি যেটা লিখে দিলেন। আচ্ছা আচ্ছা শোনেন। সো যেই ওয়েবসাইট হোক, ধর আপনি আর্টিকেল পড়তেছেন, আর্টিকেল পড়ার তিনটা পারপোজ থাকতে হবে। নাম্বার ওয়ান, আপনি আর্টিকেলটা মানে যেটাই পড়তেছেন, যেই টপিক হোক না কেন, আপনি এটা জানার উদ্দেশ্যে পড়তেছেন। অর্থাৎ অনেকে হয় কি আর্টিকেল পড়ে জাস্ট ভোকাবুলারির জন্য, তখন কিন্তু তারা আসলে রিডিং কি পড়তেছে নিজেরও জানতেছে না বা নিজেরও বুঝতেছে না, তখন কিন্তু এটা ডিজাস্টার হয়ে যেতেছে, আপনার উপকার বোধের ক্ষতি হয়ে যেতেছে। তো যেটা করবেন আপনি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বা আপনি লাইক এটা জানার জন্য আর্টিকেল পড়বেন, তাই না? এন্ড দেন আরেকটা জিনিস করতে হবে, সেটা হইতেছে যে আপনারা ওইখান থেকে যে আননোন ওয়ার্ড পাবেন সেটা অবশ্য ই করবেন। আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনি সেন্টেন্স না বুঝেন, কারণ আপনারা জানেন ভাই এখানে গ্রামারের বেশ কিছু ভেরিয়েশন থাকে, হ্যাঁ। সো যখন দেখবেন যে লাইক গ্রামারের ভেরিয়েশন পাচ্ছেন না বা মানে বুঝতে পারতেছেন না, হ্যাঁ, তখন আপনার যেটা করতে হবে, আপনি এখান থেকে এই ওয়ার্ডটা নিয়ে, এখানে দুইটা জিনিস আছে। এক হচ্ছে আপনার, আচ্ছা আপনি কি কুইল বোর্ডের সাথে পরিচিত? বা কুইল বোর্ড বিষয়টা এরকম যে, এরকম লাইক আপনি ওখানে একটা সেন্টেন্স যদি সাবমিট করেন, ওরা আপনাকে এটা ই করে দিবে, লাইক ইজি টু আন্ডারস্ট্যান্ড যেটা হয়, হ্যাঁ, ওইটা করে দিবে। আবার আপনি চাইলে চ্যাট জিপিটিরও দিতে পারেন এই সেন্টেন্সটা আর কি কপি করে, দেন হচ্ছে আপনার লাইক, আচ্ছা ই করতেছে কি এরকম এই বাদরটা কি, খুবই বিরক্তিকর অবস্থা। আমি রিমুভ করে দিব আরেকবার দেখি। আচ্ছা জুবের ভাই, আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারছি, আমি এখন নিচ্ছি এটা। সো আচ্ছা আস আচ্ছা ওয়েট, আমি এই বাদরটা কি করে দিই, ওয়েট আ বিট, সেটিং করতে হবে। আচ্ছা, যেটা নিয়ে বলতেছি ভাইয়া, তো আপনি ওই স্পেসিফিক সেন্টেন্সটা আপনি করতে পারেন, লাইক হচ্ছে চ্যাট জিপিটি সাবমিট করতে পারেন, দেন চ্যাট জিপিটি আপনাকে একটা মানে পলিশ ভার্সন দিবে বা একটা ইজি টু আন্ডারস্ট্যান্ডিং, আপনি যদি বুঝতে পারেন ওটার জন্য আর কি দিবে। সো এইভাবে আর্টিকেল পড়তে হবে। আর একটা জিনিস, আপনারা কখনোই আর্টিকেল যদি পান মানে আননোন ওয়ার্ড গুলা, সো তখন আপনারা যেটা করবেন যে ওই ওয়ার্ড গুলো হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে বলবেন যে এগুলার 4টা থেকে 5টা করে B2 থেকে C1 এর ভোকাবুলারি দিতে। তখন আপনি ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি গুলা খুব ভালো অ্যাডজাস্ট করতে পারবেন বা মেমোরাইজ করতে পারবেন বা সেগুলোকে সেন্টেন্স মেকিং করতে পারবেন। দেন এতে কি হবে, আপনার ভোকাবুলারি রেঞ্জ বাড়বে, আপনার প্যারাফ্রেজিং স্কিল বাড়বে। সো ওভারঅল এটা অনেক মানে বেনিফিটেড হবে আর কি। আচ্ছা আমি আরেকজনকে আনমিউট করি। আরেকজন কাকে আনমিউট করা যায়? আচ্ছা আই থিঙ্ক আর আনমিউট করা লাগবে না। আমি আশা করি আপনাদের বুঝাতে পারছি। এখন ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে আমরা এখন রাইটিং মডিউল নিয়ে কথা বলবো। দেখেন আইএলটিএস এর মধ্যে সব থেকে হার্ডেস্ট মডিউল রিডিং কে বলা হলেও আসলে এখানকার মেইন গ্যাংস্টার হচ্ছে রাইটিং। কারণ আপনি দেখবেন অনেকেরই স্পিকিং, লিসনিং, রিডিং এ ভালো মার্কস থাকলেও রাইটিং আসলে ভালো একটা আসে না, হ্যাঁ। তার পেছনে কিছু কারণ আছে। ফার্স্ট থিং, রাইটিংটা তাদের অগোছালো, ওয়েল অর্গানাইজ না, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে টেমপ্লেট ফলো করা। আমি কখনোই আমার পেট বেচি স্টুডেন্টদের বলি না, বা আপনারা যারা আমার নন পেট বেচি স্টুডেন্ট তাদেরও, বা যারা আমার শুভাকাঙ্ক্ষী ফলোয়ার্স, আমি কখনোই আপনাদের বলি না আপনার টেমপ্লেট ফলো করেন, কারণ টেমপ্লেট খুবই বাজে একটা অবস্থা। যেমন ধরেন টেমপ্লেট ফলো করলে বিষয়টা এরকম, আমি টেমপ্লেটের মধ্যে আর সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পার্থক্য বলি। আপনারা সেন্টেন্স স্ট্রাকচার ফলো করবেন, এতে আপনাদের মার্কস পারবে। টেমপ্লেট ফলো করলে যে ক্ষতিটা হয়, যেমন ধরেন আপনাকে কোন একজন সস্তা ইনস্ট্রাক্টর একটা টেমপ্লেট দিলেন যে আপনারা এই টেমপ্লেট ফলো করলে আপনারা হচ্ছে আহ ই করতে পারেন, ভালো একটা ম্যাথ স্কোর পেতে পারেন, হ্যাঁ, যেমন ধরেন পান আইএলস বা এমন কোনো কিছু একটা পেস হোয়াটএভার, তো একটা টেমপ্লেট দিল। সো এতে যেটা হয়, আপনি ধরেন টেমপ্লেট দিল হচ্ছে জার্নি বাই বাস, তখন ধরেন এক্সামে আসছে জার্নি বাই বোট, তখন কিন্তু কি আপনি কি ই করতে পারবেন, লাইক যেমন ধরেন বাসে রাস্তায় চলে,
আপনি কি বোর্ড কি রাস্তায় চলবে? ইজ ইট পসিবল? নো। টেমপ্লেট কখনোই ফলো করতে যাবেন না। আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার ফলো করতে পারেন। কারণ কি, সেন্টেন্স স্ট্রাকচার ফলো করলে আপনি ভালো লিখতে পারবেন। তাছাড়া লেখার নিয়ম আছে, রাইটিং লেখার নিয়ম যদি আপনি না জানেন, আপনার ওই যে আমরা স্কুল কলেজে বানায় বানায় লিখতাম, তাই না? ইংলিশ কম্পোজিশনটা, যেমন ধরেন এম ইন লাইফ, তারপরে থাকতো হচ্ছে আপনার জার্নি বাই বোট, হ্যাঁ, তারপরে আরো থাকতো হচ্ছে আপনার মডার্ন সায়েন্স, হুম, এরকম থাকতো। সেগুলোকে আমরা অনেক কিছু বানায় লিখতাম। জাস্ট আমরা একজন একজনের বলতাম যে দোস্ত তুই শুধু পয়েন্টটা বল, হ্যাঁ। আমরা নিজেরাই তখন রাইটার হয়ে যেতাম, বাট এরকমটা করা যাবে না। আপনারা যেটা করবেন, আপনারা একটা নিয়ম ফলো করে চলবেন। যেমন ধরেন আমি যদি রাইটিং টাস্ক নিয়ে কথা বলি, এখানে রাইটিং টাস্ক হচ্ছে দুইটা। একটা হচ্ছে টাস্ক ওয়ান, এখানে আপনার 150 ওয়ার্ড থাকবে। আর এটা হচ্ছে রাইটিং টাস্ক টু, সেখানে হচ্ছে 250 ওয়ার্ড থাকবে। এখন অনেকে যেটা করে, অনেকে হচ্ছে রাইটিং টাস্ক ওয়ান, হ্যাঁ, এই যে আপনার বার চার্ট, লাইন গ্রাফ, পাই, টেবল, এইগুলাতে কি করে তারা অনেক সময় দেয় টাস্ক ওয়ানে। কিন্তু এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে পণ্ড শ্রম, মানে আপনার বৃথা পরিশ্রম। আপনারা কখনোই টাস্ক ওয়ানকে এত বেশি গুরুত্ব দিবেন না। আপনারা যেটা করতে পারেন, আপনারা টাস্ক টু এর উপর ফোকাস রাখতে পারেন। কারণ টাস্ক টু তে হচ্ছে 70% মার্কস ক্যারি করে, আর টাস্ক ওয়ানের চেয়ে টাস্ক টু তুলনামূলক অনেক সহজ। এবং কেন সহজ সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন বলতেছি। দেখেন, টাস্ক টু তে কোনো হ্যাসেল নেই। এখানে মূলত আপনার কিছু কোশ্চেন প্যাটার্নের নিয়ম জানতে হবে, যে আপনি এগ্রি ডিসএগ্রি কিভাবে সলভ করতে পারেন, আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ আউট ডিসঅ্যাডভান্টেজ বা বোথ ভিউজ, হ্যাঁ, তারপর আপনার পজিটিভ নেগেটিভ, হ্যাঁ, তারপর প্রবলেম সলিউশন, এই কয়েক ধরনের কোশ্চেন থাকে আর কি। সো এগুলো কিন্তু সলভ করার নিয়ম আছে। সো আপনি যদি নিয়মটা জানেন, তখন কিন্তু আপনার কাছে এটা ইজি লাগবে। আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের হয়তো আমি গ্রুপে দিই নাই যে মেন্টরশিপ বেচে, আমি এটা দিয়ে দিব টপিক ওয়াইজ আইডিয়া। এটা খুবই দরকার। যেমন ধরেন রাইটিং টাস্ক টু তে কোনো একটা টপিক আসছে, কিন্তু আপনি যেমন ধরেন, আমি ফর এক্সাম্পল আমি নিচে দিছি যদিও, আমি একটু কথা বলিনি আগে। আচ্ছা, টাস্ক ওয়ান শেষ করি, বা টু টু বলতে যেতে টুটা শেষ করিনি। যেমন ধরেন কোন একটা আসছে, টপিক আসছে, হুম, যেমন ধরেন আপনারা এখন, আমরা যেহেতু বাইরে পড়াশোনা করতেছি, আমরা আয়াস তো এই জন্যই করতেছি, তাই না? সো স্টাডিং অ্যাব্রোড নিয়ে এখন দেখেন, স্টাডিং অ্যাব্রোড নিয়ে আমাদের কি করতে হবে, লাইক দুইটা পয়েন্ট দিতে হবে। সো আমরা ধরেন লাইক আছে হচ্ছে স্টাডিং অ্যাব্রোডের অ্যাডভান্টেজেস কি কি, ডিসঅ্যাডভান্টেজেস কি কি। সো আমরা যেটা করবো, আমরা ইন্ট্রো লিখবো। ইন্ট্রো লেখার নিয়ম আছে। আমরা ইন্ট্রোতে যেটা করবো, আমাদের শুরুতেই একটা স্টার্টিং পয়েন্ট থাকে, লাইক ইট ইস অ্যাসার্টেড দ্যাট বা ইট ইস ফ্রিকুয়েন্টলি argued that, তারপর ইট ইস ওয়াইডলি বিলিভ দ্যাট, এরকম একটা স্টার্টিং পয়েন্ট লাগে। দেন আমরা যেটা করতে পারি, আমরা কোশ্চেনকে প্যারাফ্রেজিং করবো। and প্যারাফ্রেজিং কি সেটা আমি একটু আগে বলছি আপনাদের, যে আমরা জাস্ট আমাদের ওয়ার্ড চেঞ্জ করব, বাট আমাদের মিনিং যেন চেঞ্জ না হয়, বা আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিব না, আমরা এমন ওয়ার্ড দিব যেটা রিলেভেন্ট। এন্ড দেন আমাদের লাইক একটা এন্ডিং সেন্টেন্স দিতে হবে বা অপিনিয়ন দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা বডি ওয়ান বডি টু তে আমরা যখন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করব, আমাদের বডি ওয়ানে অ্যাডভান্টেজেস গুলো দিতে হবে, লাইক স্টাডিং অ্যাব্রোড এর অ্যাডভান্টেজেস কি কি। ফার্স্ট থিং হচ্ছে, আমরা স্ট্যান্ডার্ড কোয়ালিটি অফ এডুকেশন পাবো, হ্যাঁ। তারপর আমরা আরো কি কি পাবো, আমরা আরো পাবো হচ্ছে আপনার আরো কি কি পাওয়া যেতে পারে, লাইক নিউ কালচার, হ্যাঁ, আমরা নিউ কালচার সাথে এক্সপোজার হতে পারবো। আমরা আরো কি কি সুবিধা পেতে পারি, সেটা হচ্ছে আমরা ডাইভার্স জব অপরচুনিটিস, এটা আমরা আরো আরো সুবিধা পেতে পারি, লাইক আপনার সেলফ রিলায়েন্স, হ্যাঁ, মানে স্বাধীনতা, এটা। আবার স্টাডিং অ্যাব্রোডে কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে। যেমন ধরেন আমি যদি বলি, প্রথমত হচ্ছে আপনার হোম সিকনেস। যেমন অনেক মানুষ আছে যারা হোম সিকনেস, মানে কি, যারা আপনার পরিবারের প্রতি অনেক বেশি মানে থাকে না, যে পরিবার ছাড়া থাকতে পারে না, হ্যাঁ, এটা হচ্ছে হোম সিকনেস। সো যারা আপনার বিদেশে যায় কিন্তু পরিবার ছাড়া থাকতে পারে না, তারা কিন্তু মেন্টালি অনেকটা ডিস্ট্রাক্ট হয়ে যায়। তারপরে আরেকটা সমস্যা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। যেমন ধরেন ফর এক্সাম্পল, একটা ভাইয়া বললেন উনি জার্মানিতে যাবেন। সো আপনার যদি জার্মানি ভাষাটা ওইভাবে জানা না থাকে, তখন কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে। প্রথম কথা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন। আপনি কোনো একটা শপিং মলে যাবেন বা কোনো একটা মেডিকেল সেন্টারে যাবেন, অথবা সামথিং সামহাউ বা সামহোয়ার, আপনি যে যে কোনো জায়গায় যান না কেন, বাসের কথাও যদি বলি, আপনি যদি ভাষাটা না জানেন, আপনি কিন্তু মারাত্মক ভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন, লাইক আপনি ইন্টারাকশন করতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে এরকম, যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ফলে আবার অনেক থাকে, ইউনিভার্সিটি থাকে, তারা কিন্তু নিজস্ব ভাষা আছে। যেমন সাউথ কোরিয়ার কিছু ইউনিভার্সিটি আছে, চায়নার কিছু ইউনিভার্সিটি আছে, জার্মানের অনেক ইউনিভার্সিটি আছে। ওরা কিন্তু মূলত ওদের নিজেদের ল্যাঙ্গুয়েজে হয়, হ্যাঁ। সো যদি আপনি ল্যাঙ্গুয়েজ না জানেন, তো আপনার মারাত্মক একটা প্রভাব ফেলবে। আরেকটা জিনিস হচ্ছে আপনার
এই কালচারাল তো আছে অবশ্যই, আর এটা হচ্ছে আপনার ফুড। দেখেন, আমরা যারা মুসলিম আমরা খাদ্য হালাল হারাম করি, আবার যারা সনাতন ধর্মী দাদা দিদিরা আছেন বা বৌদ্ধ যারা আছেন তাদেরও কিন্তু অনেক থাকে যে এই খাদ্য খাওয়া যায়, এই খাদ্য খাওয়া যায় না। সো আর ফরেনার যারা আছে তাদের ক্ষেত্রে কোনো হালাল হারাম নাই, তারা হচ্ছে সব খাবারই খায়। হ্যাঁ, সো আমাদের কিন্তু এই ক্ষেত্রে আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারি। তারপরে আরো সমস্যা হতে পারে যে আপনার থাকতে পারে নতুন কালচারের সাথে অ্যাডাপ্টিবিলিটি। হ্যাঁ, এটা হওয়ার একটু সময়ের ব্যাপার। তারপর ওয়েদার কত একটা সমস্যা থাকবে, মানে সমস্যা সমাধান দুইটাই আছে। এখন আমাদের অপিনিয়ন দিতে হবে কনক্লুশনে আমরা কি করব। আমরা হচ্ছে তখন এতক্ষণ আমরা যা বলছি একটা সামারি করব, তারপর আমরা ধরেন একটা অপিনিয়ন দিব যে হ্যাঁ, যদিও ডিসঅ্যাডভান্টেজেস আছে তারপরেও ওভারঅল চিন্তা করলে ডিসঅ্যাডভান্টেজ থেকে অ্যাডভান্টেজই বেশি। সো আমরা এই ধরনের এক্সাম্পল দিতে পারি, মানে আমরা এন্ডিংটা দিতে পারি, এতে আমাদের লেখাটা ভালো হবে, আমরা ভালো মার্কস পাবো। ওকে। আর পার্ট ওয়ান নিয়ে যেহেতু বলতেছি, এখানে আপনার দেশওয়ার্ড হবে। দেশওয়ার্ডের নিচে যেগুলো আপনি পেনাল্টি খাবেন, আবার এক্সেসিভ লিখতে যাবেন না, কারণ আপনি যতই লিখেন আপনাকে লেখার উপর মার্কস দিবে না। আপনি দেশওয়ার্ড এটা মোটামুটি মিনিমাম, কিন্তু ওয়ার্ড লিমিট যদি বলি, আপনি কত পর্যন্ত যেতে পারেন, 170 থেকে 180 ওয়ার্ড ফেয়ার এনাফ। 170-এর বেশি লেখা উচিত না, বা 180 হলে এখানে ছেড়ে দেওয়া উচিত, এর বেশি লেখা উচিত না। তারপর আর এখানে কি ধরনের থাকে, এখানে আপনার মূলত চিত্র থাকবে, চিত্রগুলো ব্যাখ্যা করতে হবে। যেমন আপনার পাই, তারপরে লাইন, বার, তারপর হচ্ছে আপনার ডায়াগ্রাম, ম্যাপ, এক্সেট্রা এক্সেট্রা, এরকম চিত্র থাকবে আর কি, এটা আপনাকে দেখে দেখে ব্যাখ্যা করতে হবে। আর এটা নিয়ে প্যানিক হওয়ার কিছুই নেই, এখানে মাত্র 30% মার্কস। হ্যাঁ, এটাতে আপনি যাই লেখেন আপনাকে এখানে মার্কস পাবেন। আচ্ছা, এবার আসি টুতে। রাইটিং এর ক্ষেত্রে যেটা হয় যে আপনার আর এখানে হচ্ছে একটা ফরম্যাট আপনাকে কি করতে হবে। যখন আপনি টাস্ক ওয়ান লিখবেন, আপনাকে শুরুতেই ইন্ট্রো লিখতে হবে, ইন্ট্রোতে জাস্ট কোশ্চেন প্যারাফ্রেজ করতে হবে। ওভারভিউতে কখনো কোনো ডেটা দিবেন না। অনেকে যেটা করে ওভারভিউর মধ্যে ডেটা দিয়ে দেয় যে আপনার এত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, এত পার্সেন্ট হ্রাস পাইছে, এত পার্সেন্ট ফ্লাকচুয়েশন হয়েছে। নো, আপনি যদি ওভারভিউতে বা ওভারঅলে যদি আপনি ডেটা ইউজ করেন, তখন আপনি এখানে মার্কস ইউজ করবেন না, এটা টোটালি পেনাল্টি হয়ে যাবে। আবার কেউ যদি ওভারভিউ না দেয়, সেটাও আবার নেগেটিভ দিক, আপনার ওভারভিউ দিতে হবে। আর ওভারভিউতে যেটা হবে সেটা আপনাকে হচ্ছে ট্রেন্ড গুলা এক্সপ্লেন করতে হবে। যেমন ধরেন আপনার এটা আপওয়ার্ড ট্রেন্ড নাকি ডাউনওয়ার্ড ট্রেন্ড। আপওয়ার্ড ট্রেন্ড কোনটা, যেটা কিনা বাড়তেই থাকে, তাই না? আবার ডাউনওয়ার্ড ট্রেন্ড যেটা, সেটা হচ্ছে কি আপনার কমতে থাকে, মানে একদম স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত শুধু কমেই যায়, তো সে ডাউনওয়ার্ড ট্রেন্ড। আবার কিছু থাকে যেটা সবচেয়ে বেশি, কিছু থাকে সব থেকে কম। এরকম আপনাকে এগুলো ট্রেন্ড গুলো জাস্ট ব্যাখ্যা করতে হবে। আর বডি ওয়ান বডি টু তে যেটা, যেমন ধরেন আপনার লাইক এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ, তাই না? যেমন ধরেন তিনটা দেশ আছে, তিনটা দেশের খরচ বলতেছে যে কোন কোন দেশ হচ্ছে আপনার বেভারেজের ক্ষেত্রে বেশি খরচ করে, তারপর হচ্ছে আপনার ফুড, হ্যাঁ, তারপর আরেকটা হচ্ছে সিনেমা, তিনটা অপশন দেওয়া আছে। সো এখানে দেখবেন একটা দেশের এক এক রকম হচ্ছে মানে ডেটা। সো আপনার কি করতে হবে, ডেটাগুলো ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এখন টাস্ক টু নিয়ে বলি। আবার ম্যাপের ক্ষেত্রে ভোকাবুলারি দরকার, সেটা আমি অলরেডি আমার আইডির মধ্যে দেওয়া আছে, আমি তাও আপনাদের দিয়ে দিব আপনার যদি লাগে। তারপর ডায়াগ্রাম লেখার নিয়ম আছে, সেটাও আমার আইডিতে দেওয়া আছে, আপনার ওখানে সবকিছুই পাবেন। এবার টাস্ক টু নিয়ে বলি। টাস্ক টু এটা মূলত একটা একাডেমিক আছে। এখানে যেটা হয় যে আপনার এখানে চারটা থাকে, ক্রাইটেরিয়া থাকে, মানে লেখার একটা নিয়ম থাকে। ফার্স্ট, ইন্ট্রোডাকশনটা কি, সেটা হচ্ছে আপনার এখানে একটা স্টার্টিং পয়েন্ট, সেটা আমি শুরুতে আলোচনা করছি। এরপর আপনার কোশ্চেনকে প্যারাফ্রেজ করতে হয়, অ্যান্ড দেন আপনাকে কি করতে হয়, যদি অপিনিয়ন বেস হয় আপনাকে অপিনিয়ন দিতে হবে। আর যদি লাইক অপিনিয়ন বেস না হয়, তখন অপিনিয়ন না দিয়ে জাস্ট, যেমন ধরেন আমি যদি বলি এগ্রি ডিসএগ্রি কোশ্চেন, তখন আপনাকে একটা অপিনিয়ন দিতে হবে, আপনি এগ্রি করতেছেন কেন বা ডিসএগ্রি করতেছেন কেন, সেটা আপনাকে অপিনিয়ন অবশ্যই দেওয়া লাগবে। আবার বোথ ভিউজ, যখন করবেন তখন আপনাকে যেটা করতে হয়, আপনাকে দুইটা পক্ষের প্রতিনিধি হতে হয়, তারপর নিজের একটা অপিনিয়ন দিতে হয়। যেমন ধরেন লাইক কিছু মানুষ মনে করে যে কি কোশ্চেনে আমরা একটা নিতে পারি, ধরেন কিছু মানুষ মনে করে ট্যুরিজম এটা একটা দেশের অর্থনীতির ক্ষেত্রে চালিকা শক্তি হতে পারে। হুম। আবার কিছু মানুষ মনে করে যে না, ট্যুরিজম হচ্ছে খারাপ দিক। এখন তারপরে কি থাকে যে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অন ওপিনিয়ন। এই টাইপের কোশ্চেন গুলো যেভাবে লিখতে হয়, সেটা হচ্ছে শুরুতে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা স্টার্টিং পয়েন্ট দিতে হয়, লাইক ইট ইজ অ্যাসার্টেড দ্যাট, ইট ইজ ফ্রিকুয়েন্টলি argued that, হ্যাঁ, it is widely believed that বা it is widely observed that, যেটাই বলেন না কেন একটা স্টার্টিং পয়েন্ট দিয়ে এরপরে আপনি কি করবেন, কোশ্চেনটাকে প্যারাফ্রেজিং করবেন। যে আপনার ট্যুরিজমের যেটা হয়, হ্যাঁ,
তারপরে হচ্ছে আপনার যদি হয় আপনার গুড আপনি লিখবেন হাইলি বেনিফিশিয়াল, হ্যাঁ এরকম একটা দিবেন। তারপর ব্যাড হলে লিখবেন যে ইট হ্যাজ নেগেটিভ কনসিকুয়েন্সেস, হ্যাঁ এরকম থাকবে আর কি। মানে হচ্ছে আপনি দুইটা পক্ষের প্রতিনিধি হিসেবে কাজ করবেন এখানে। তারপর নিজের একটা অপিনিয়ন দিবেন যে আপনি কোনটারে ভালো মনে করতেছেন, তখন আপনি বলবেন যে হ্যাঁ অলদো এটার কিছুটা ড্রব্যাকস থাকতে পারে বাট তারপরেও এটা কি ভালো, এটা যেটা ভালো। তারপর আপনি যেটা করবেন বডি ওয়ানে প্রথম আর্গুমেন্ট যেটা ছিল যে কিছু মানুষ যেটা মনে করে যে ট্যুরিজম হচ্ছে কি একটা দেশের জন্য কল্যাণকর, হ্যাঁ তখন আপনি কেন কল্যাণকর এখন আপনি পয়েন্ট দিতে পারেন। এক, ট্যুরিজম যখন করে তখন কি আমাদের দেশের একটা গ্লোবাল ইমেজ তৈরি হয়, তাই না? সেটা কি গ্লোবাল ইমেজটা হচ্ছে বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে। তারপরে আরো হতে পারে সেটা হচ্ছে আমাদের ইকোনমিক্যাল মানে বেনিফিট আছে এখানে, যেমন আমাদের দেশের জিডিপি বৃদ্ধি পায়। আরো কি হয় আমাদের কর্মসংস্থান এখানে বৃদ্ধি পায়, যেমন ধরেন টুরিস্ট আসার আগে আপনার বিভিন্ন হোটেলে কর্মী মানে নিয়োগ হয়, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন অ্যাকোমোডেশন তৈরি হয়, এছাড়া বিভিন্ন লোকাল যে শপ থাকে, হ্যাঁ এগুলোর উপর কি হয় আপনার এমপ্লয়ি বৃদ্ধি পায়। সো এটা কি আমাদের দেশের অর্থনৈতিক ক্ষেত্রে একটা করতে পারে, প্লাস হচ্ছে এমপ্লয়মেন্ট বাড়ে, প্লাস হচ্ছে কি আপনার আনএমপ্লয়েড হ্রাস হয়। এরপর নেগেটিভ দিকগুলো যদি আলোচনা করি মানে দ্বিতীয় পক্ষের মতে যেটা যে নেগেটিভ দিকগুলো কি, এই যে টুরিস্ট যারা আসে তারা গাছ টাছ কাটে বারবিকিউ করে, এতে কি হয় আমাদের পরিবেশ দূষণ হয়। আবার যেটা করে তারা হচ্ছে আপনার পলিথিনের যে ওয়েস্টেজ থাকে সেগুলো কি সমুদ্রে ফেলায়, ফর এক্সাম্পল কক্সেস বাজারে, হ্যাঁ তখন কিন্তু এটা পরিবেশের জন্য একটা ক্ষতি। আবার কি হয় ট্যুরিজম মানে যখন টুরিস্ট আসে তখন কি লোকাল মানে সবগুলার কি দাম অনেক বেড়ে যায়, মানে লোকাল গুডস বা স্টেপল গুডস গুলার, তখন কি জনসাধারণ একটা মানে মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে। তো এটা একটা নেগেটিভ দিক। আরো নেগেটিভ দিক হচ্ছে ধরেন অনেক টুরিস্ট যারা আসে তারা কিন্তু অনেক ডিজিজ ক্যারি করে, যেমন ফর এক্সাম্পল 2019 থেকে 20 চায়নাতে হচ্ছে আপনার কোভিড-19 এর এপিডেমিক বা প্যান্ডেমিক যেটা হয় সেটা কিন্তু ধরা পড়ে। তো তখন যেটা ওরা যেখানে যেখানে ভিজিট করছে একেবারে শেষ করে দিয়ে আসছে আর কি। সো এটা একটা নেগেটিভ দিক। সো আপনারা দুইটা পক্ষেরই করে কনক্লুশনে যেটা করবেন যে লাইক নেগেটিভ দিকগুলো আগে বর্ণনা করে তারপরে শেষে বলবেন যে তারপরে এটার কি পজিটিভ কনসিকুয়েন্সেস আছে। এনাফ, এভাবে ব্যাখ্যা করতে হয়। এই যে বডি ওয়ানে এভাবে, যেমন ধরেন স্টাডিং অ্যাব্রোড হচ্ছে আমাদের টপিক। সো আমরা বডি ওয়ানে কি দিছি বেটার এডুকেশন, তারপরে আমরা কি দিছি জব অপরচুনিটিস, তারপরে কি দিছি যে আপনার এগুলো হচ্ছে কি আমাদের পজিটিভ দিকগুলা মানে অ্যাডভান্টেজেস। তারপরে বডি টু তে কি দিছি হোম সিকনেস, এরপর হাইলি টিউশন ফিস আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এগুলো আমি ব্যাখ্যা করছি তো এখন আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই। আমরা এখন চলে যাই নিচে কি আছে সেটার উপর। এবার আপনারা প্র্যাকটিস কিভাবে করবেন। এক হচ্ছে আপনার মডেল অ্যান্সার মানে স্যাম্পল অ্যান্সার। আমি একটু স্লাইডে লিখে দিই, এটা হচ্ছে স্যাম্পল অ্যান্সার বলা যেতে পারে। স্যাম্পল অ্যান্সার পড়তে হবে, হ্যাঁ। এখন কথা হইতেছে আপনারা স্যাম্পল অ্যান্সার কোথা থেকে পড়েন পড়বেন। নাম্বার ওয়ান, আপনারা যদি বই পড়তে চান আপনারা বই পড়লে হচ্ছে রাচেল মিচেলের বই পড়তে পারেন। লাইক রাচেল মিচেল, হ্যাঁ রাচেল মিচেলের দুইটা বই আছে। একটা হচ্ছে আপনার টাস্ক 1 and 2 এর জন্য, আরেকটা হচ্ছে শুধু টাস্ক 2 এর জন্য। তো এখানে রাচেল মিচেলের বই হচ্ছে আপনার যদি স্পেসিফিক বলি সেটা হচ্ছে টাস্ক 2। অলরেডি আপনাদের মেন্টরস ফ্রি মেন্টরশিপ বেচের মধ্যে কিন্তু কি দেয়া আছে, এটা দেয়া আছে, আমি অলরেডি পিডিএফ দিয়ে দিচ্ছি 642 পেজের একটা বই। এই বইটা খুবই চমৎকার। এখানে খুব হাই ব্যান্ডের লেখা লেখা মানে হাই ব্যান্ডের স্যাম্পল অ্যান্সার দেয়া, প্লাস হচ্ছে এখানে খুব ভালো ওয়ার্ড চয়েস আইডিয়া গ্রামার অনেক কিছু আছে। এরপর আপনারা যদি ওয়েবসাইটে পড়তে চান সেই ক্ষেত্রে রাইটিং 9, রাইটিং 9 ওয়েবসাইট। ওকে, সো এই ওয়েবসাইটে বিভিন্ন ব্যান্ডের লেখা আছে, যেমন আপনি 6 ব্যান্ডের লেখা এখানে পাবেন, 5.5 ব্যান্ডের লেখা পাবেন, আপনি চাইলে এখানে 8 বা 9 ব্যান্ডের লেখাও এখানে পেতে পারেন। প্লাস এখানে খুবই চমৎকার একটা জিনিস যে আপনি একটা কোশ্চেনের
5-6 ধরনের অ্যান্সার পাবেন, 5-6 ধরনের ব্যান্ডের অ্যান্সার পাবেন। তখন আপনি সহজেই ম্যাচ করতে পারবেন যে রাইটিং 9 ওয়েবসাইটে যে কোন লেখাটা আপনার জন্য সুইটেবল, বা কোন সেন্টেন্স স্ট্রাকচার আপনি ইউজ করতে পারবেন, প্লাস কোন ভোকাবুলারি, কোন আইডিয়া, কোন লিঙ্কিং ওয়ার্ড। সো আপনাদের কি করা উচিত, আপনাদের রাইটিং 9 ওয়েবসাইটটা করা উচিত। আর এটা ফ্রি, এটা পজিটিভ দিক, এটা কিন্তু ফ্রি। আবার পেইড ভার্সন আছে, যারা রাইটিং ইভ্যালুয়েট করতে চান বা চেক করাচ্ছেন, সেটার জন্য এখানে টাকা পেমেন্ট করা লাগে। বাট আপনি ফ্রি তো এখানে হেল্প পেতে পারেন যে স্যাম্পল অ্যান্সার পড়ে। আর ইউটিউব চ্যানেল যদি বলি, যে আইএলটিএস অ্যাডভান্টেজেস, এটা ফলো করতে পারেন, কারণ এখানে অনেক ভালো রাইটিং এর রিসোর্স শেয়ার করা আছে। আর আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে ইটু। আমার বেসিকলি বাংলাদেশি টিচারদের অত একটা ভালো লাগে না আমার, ফরেন কান্ট্রি ইনস্ট্রাক্টরদের আমার ওদের ক্লাসটা ভালো লাগে। সো ইটু আর আইএলটিএস অ্যাডভান্টেজ, এটা হাইলি রিকমেন্ডেড। এই দুটো আপনি ফলো করতে পারেন ইসের জন্য, রাইটিং এর জন্য। আবার আইএলটিএস অ্যাডভান্টেজেস এটা স্পিকিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা, এবার আপনাদের যদি রাইটিং মডেলের কোনো কোশ্চেন থেকে থাকে, প্লিজ চ্যাট বক্সে জানান। আমি করে আপনাদের কিছু কমেন্ট পড়ি, বা কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে তখন আপনারা লাইক আনমিউট হ্যান্ড রেজ করতে পারেন, আমি আনমিউট করার সুযোগ দিব। আচ্ছা, একজন বলছে যে আপু যদি সিম্পল বা কম্পাউন্ড ইউজ লিখি, তখন কি ব্যান্ড 5.5 ইউজ করা যাবে? না, এখানে ম্যাটার করে না আপনার। দেখেন, রাইটিং এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, আপনার এখানে লাইক করা হবে গ্রামার, রেঞ্জটা লাগবে। আপনি কয়টা গ্রামার ইউজ করতে পারেন? অবশ্যই মিনিমাম 3টা গ্রামার ইউজ, 4টা গ্রামার ইউজ করতে পারেন। লাইক সিম্পল তো আমরা লিখি অলওয়েজ, আপনি চাইলে কিছুটা কমপ্লেক্স করতে পারেন। লাইক কমপ্লেক্স করা খুব সহজ। যেমন ধরেন, আপনি সিম্পলে যেটা হয় যে দুইটা জিনিস হচ্ছে অ্যান্ডই বলতেছেন। যেমন ধরেন লাইক যদি বলি আই লাভ রিডিং বুকস অ্যান্ড ওয়াচিং টেলিভিশন, এটা সিম্পল একটা ওয়ার্ড। আমরা এটাকে কমপ্লেক্স করতে পারি খুব সহজে। যেমন ধরেন, আমরা জাস্ট নট অনলি বাট অলসো লাগাতে পারি। যেমন I love not only reading books but also watching movies, হয়ে গেল। তারপরে ধরেন আরেকটা জিনিস যে আমরা বলতে পারি যে লিসনিং মিউজিক ইজ লাইক প্যারামাউন্ট, হ্যাঁ, ফর রিল্যাক্সেশন, রিল্যাক্সেশনের জন্য এটা অনেক বেশি। তো আমরা বলতে পারি যে লাইক যেমন হতে পারে না, I love listening to music which I find truly rewarding। দেখেন, which I find truly rewarding, এটা কি একটা হুইচ দিয়ে আমরা কি একটা কমপ্লেক্স করে ফেললাম। সো আপনারা কিন্তু চাইলে ইজিলি সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারেন। এটার জন্য আপনার গ্রামারের স্কিল দরকার হবে। রাইটিং কিভাবে ইমপ্রুভ করব? রাইটিং ইমপ্রুভ করার জন্য আপনার যেটা করতে হবে, ফার্স্ট থিং, স্যাম্পল অ্যান্সার পড়ার কোনো বিকল্পই নেই। আপনি যদি স্যাম্পল অ্যান্সার পড়েন, তখন আপনার হচ্ছে লেখার ধরনটা বুঝতে পারবেন, প্লাস হচ্ছে আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আপনার কিভাবে লেখা উচিত। আইডিয়া জেনারেশনের জন্য আপু কি করব? আচ্ছা, আইডিয়া জেনারেশনের জন্য যেটা করতে পারেন ভাইয়া, আপনি আমি আপনাদের ক্লাস শেষে আমাকে মনে করে দিন প্লিজ কেউ একজন, যে আপু আপনি বলছিলেন যে আইডিয়া জেনারেশনের শীট দিবেন। আমার কাছে শীট রেডি করা আছে, ওইখানে টপিক ভিত্তিক আইডিয়া আছে। আপনি যেটা হয় যে ক্রাইম, হ্যাঁ, ক্রাইম নিয়ে কি কি আইডিয়া থাকতে পারে, তারপরে চিলড্রেন এন্ড ফ্যামিলি এই রিলেটেড কোশ্চেন থাকে, এই ধরনের কি কি থাকতে পারে। তারপরে আপনার ট্যুরিজম নিয়ে, এনভায়রনমেন্ট নিয়ে, অ্যাডভার্টাইজিং নিয়ে, হ্যাঁ, এই ধরনের আইডিয়া আমার কাছে আছে, আমার কাছে শীট আছে, আমি আপনাকে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। মুশফিকুর রহমান আপু, আপনি আইএলটিএস কবে দিয়েছেন, সিডি ওর পেপার বেস? আচ্ছা ভাই, আমি আইএলটিএস দিয়েছি হচ্ছে আমার 27 সেপ্টেম্বর 2025, আমার আইএলটিএস এক্সাম ছিল। আর আমি পেপার বেস এক্সাম দিয়েছি। আর আমার ওভারঅল ব্যান্ড 8 ছিল, আপনাদের দোয়াতে। আচ্ছা, এখন, আচ্ছা যাই হোক, আপনাদের যা যা জিজ্ঞাসা ছিল আমি কিছু কমেন্ট পড়ছি, প্লাস হচ্ছে আপনাদের অ্যান্সার নিয়েছি। এখন আমি স্পিকিং মডিউলে চলে যাই। স্পিকিং মডিউলের জন্য আপনি কি করতে পারেন, লিসেন। স্পিকিং মডিউলের ক্ষেত্রে আপনার কয়েকটি স্কিল দরকার। ফার্স্ট থিং, আপনার কনফিডেন্স, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অনেকে যেটা হয় যে অনেক ভালো স্পিকার, কিন্তু এক্সামের সময় নার্ভাস হয়ে যায়। সো এটা করা যাবে না। আপনারা যেটা করবেন, আপনারা পুরোপুরি কনফিডেন্ট থাকবেন। আপনাদের কনফিডেন্ট, এটা হচ্ছে আপনাদের মানে করবে আপনার অ্যান্সার খুবই ন্যাচারাল করতে হেল্প করবে। যেমন ধরেন, আমি যদি বলি স্পিকিং এর ক্ষেত্রে, লাইক এখানে 3টা অপশন থাকে, 3টা সেকশন থাকে। একটা হচ্ছে পার্ট 1, যেখানে আপনার
খুবই বেসিক কোশ্চেন করা হবে, যেটা হচ্ছে আপনার টোটালি পার্সোনাল কেন্দ্রিক। হ্যাঁ, এটা হচ্ছে পার্সোনাল। যেমন ধরেন আপনি কি পছন্দ করেন, কি না পছন্দ করেন, বা আপনার অপিনিয়ন জানতে চাওয়া হতে পারে। যেমন ধরেন লাইক আমরা যখন একজন অপরিচিত মানুষের সাথে পরিচিত হতে চাই বা হই, হ্যাঁ, ফর এক্সাম্পল, যেমন ধরেন আমি কার নাম বলতে পারি। আচ্ছা যাই হোক, মনে মনে ভাবলাম একজনের নাম, ধরেন তার সাথে আমার সামহাও দেখা হয়েছে কোথাও, হ্যাঁ। তো এখন কি সে আমাকে জিজ্ঞেস করতে পারে আমার নাম কি, যেটা অলওয়েজ করে যে আপনার স্পিকিং এর প্রথমেই কি বলে নামটা, হ্যাঁ, নাম কি, তারপরে আমাকে বলতে পারে আমি কি পড়াশোনা করি নাকি পড়াশোনা করি না, এটাও একটা কোশ্চেন, এটাও করবে। ডু ইউ ওয়ার্ক অর স্টাডি। তারপর আমাকে আরো জিজ্ঞেস করতে পারে যে হোয়ার আর ইউ ফ্রম। সেগুলো হচ্ছে আপনার জাস্ট নর্মাল থিঙ্কিং। এরপরে এইবার হচ্ছে আর একটু ডিপে যেতে পারে, লাইক আপনার আমি কুকিং পছন্দ করি নাকি স্পোর্ট পছন্দ করি, আমার কি বেশি ফ্রেন্ড আছে নাকি কম ফ্রেন্ড আছে, আমার হবি কি, তারপর আমি মিউজিয়ামে কখনো গেছি কিনা। এই এই ধরনের কোশ্চেন, মানে টোটালি যাই করবে আপনার ব্যক্তিগত কোশ্চেন করবে। এটা হচ্ছে কি পার্ট ওয়ানে। আর পার্ট ওয়ান এর অ্যান্সার কখনোই অনেক লেন্দি দিবেন না। অনেকে যেটা করে, অনেকে পার্ট ওয়ান এর কোশ্চেনটা ওরে বাবা কিউ কার্ডের মতো করে ফেলে। না, আপনি এটা করবেন না। আপনার এখানে সর্বোচ্চ 25 সেকেন্ড বলা উচিত। এখন 25 সেকেন্ড আপনি দেখতে পারবেন না, তাই না? সো এখন না দেখতে পারলেও সমস্যা নাই, আপনি চেষ্টা করবেন যে 3 থেকে 4 লাইনের মধ্যে দিয়ে দেওয়া। ফেয়ার এনাফ, আপনি 3 থেকে 4 লাইনের মধ্যে অ্যান্সার দিয়ে দেন, দেখবেন আপনার অ্যান্সার অটোমেটিকলি রেডি হয়ে গেছে। মানে যতটা শর্ট অ্যান্সার দেন। যেমন ধরেন আমাকে যদি কোশ্চেন করা হয়, লাইক ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ ইউর নেম, আমি বলতে পারি ওয়েল মাই নেম ইজ অর্পিতা। তারপর আবার যদি বলে যে হাউ, আমাকে কি বলতে পারি, হ্যাঁ, হাউ মে কল ইউ, তখন আমি বলতে পারি লাইক ইউ মে কল মি অর্পিতা। তারপর আবার বলতে পারে যে হোয়ার আর ইউ ফ্রম। এখন আমার অ্যান্সারটা এমন হওয়া উচিত, লিসেন, এটা শুনে রাখবেন যে এই কোশ্চেনটা অনেকে অনেক ভুল করে থাকে। যে কোশ্চেন করে না যে হোয়ার আর ইউ ফ্রম, তখন অনেক কি করে নিজের হোম টাউনের এটা সুন্দর ওইটা আছে। যেমন সিলেটিরা এটা অনেক বেশি মানে বেচায়। সিলেটিরা হচ্ছে মানে যাই হোক, তারা ন্যাচারালি অনেক কিছু পেয়ে গেছে। যেমন হচ্ছে যে তাদের সাদা পাথর আছে, মানে সরি সাদা পাথরের একটা প্লেস আছে। তারপরে হচ্ছে জাফলং আছে, হ্যাঁ। তারপরে চা বাগান আছে, মানে এরা দুনিয়ার যা আছে সবকিছু বলে ফেলে, বুঝছেন। আমি সিলেটিদের অনেক মক নিছি। তো আমার এই থেকে এক্সপিরিয়েন্স আছে, মানে সিলেটিরা হচ্ছে নিজেদেরকে অনেক লাইক ওদের অনেক এটা পজিটিভ দিক রিপ্রেজেন্ট করতে পারে, কারণ তাদের আছে, হ্যাঁ। সো এরকম করবেন না। আপনার জাস্ট হোম টাউনে মানে আপনার নিজেকে কোশ্চেন করতে হচ্ছে এরকম, মানে হোয়ার আর ইউ ফ্রম, আপনি বলে দিচ্ছেন যে আপনার সিলেটে এটা আছে। তারপর এটা সিলেট না, চাটগাঁয়েরও ওরা হচ্ছে সীতাকুণ্ড বলবে, গুলিয়াখালী সি বিচ বলবে, তারপর হচ্ছে আপনার এই কক্সেস বাজার বলবে। মানে এই এত কিছু আছে ভাই, এগুলো বলার কি দরকার? আপনাকে জিজ্ঞেস করছে আপনি কোথা থেকে আসছেন, কারণ আপনাকে এইটুকুই জিজ্ঞেস করছে, আপনি এইটুকুই বলবেন। যেমন ধরেন এটার অ্যান্সার এইভাবে দিতে পারেন। যেমন ধরেন কোশ্চেন করছে যে হোয়ার আর ইউ ফ্রম, তো আমি হলে বলতাম ওয়েল I'm from Kumilla, which is situated in northwest in Bangladesh. On top of that, I would say I was born and brought up here, and I've been living here since my birth. Fair enough. আমি কোথায় থাকি? আমি কুমিল্লাতে থাকি, এটা বাংলাদেশের নর্থ ওয়েস্টে অবস্থিত। তারপর আরো কি বলছি, যে আমি এখানে আহ, জন্মগ্রহণ করছি এবং বেড়ে উঠছি। যে আই ওয়াজ বর্ন অ্যান্ড বর্ড আপ হিয়ার। বর্ন অ্যান্ড বর্ড আপ ভালো একটা ফ্রেজ, এটা মানে হচ্ছে যে জন্মগ্রহণ করা এবং সেখানে বেড়ে ওঠা। আবার আমি আরো বলছি যে আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স মাই বার্থ, আমি আমার জন্ম থেকে এখানে থাকতেছি। সো এনাফ, এটুকুই। আপনার আবার বলতে হবে না যে কুমিল্লাতে এখানে কি আছে, ম্যাজিক্যাল প্যারাডাইস আছে, তারপরে এখানে কি আছে, এখানে গোমতী নদী আছে, তারপরে মানে এখানকার লাইক অনেক ট্রেডিশনাল জায়গা আছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আছে। এত কিছু বলা লাগবে না। আমার 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 জাস্ট উনি আমার জানতে চাইছেন কই থাকি ভাই। ওকে, সো পার্ট ওয়ান গেল, এটা কি একেবারে পার্সোনাল কোশ্চেন। তারপর কিউ কার্ডে যেই সমস্যাটা হয়, আসলে অনেকে যেটা করে, অনেকে কিউ কার্ডটা না মেমোরাইজ অ্যান্সার দেয়, টোটালি মেমোরাইজ অ্যান্সার দিলে ক্ষতিগুলা কি কি দেখেন। এক্সামিনার আপনাকে এখানে মার্কস দিবে না। যেমন ধরেন আপনি পড়ে গেছেন, যেমন ধরেন ডিসক্রাইব আ প্লেস, হ্যাঁ, ইউ হ্যাভ ভিজিটেড, আপনি পড়ে গেছেন কক্সেস বাজার, আপনি যেটা আসুক আপনি সেটা কক্সেস বাজার দিবেন, ডাজেন্ট ম্যাটার, আপনি দিতে পারেন। কিন্তু কোশ্চেন আসছে ডিসক্রাইব আ ফরেন প্লেস বা ফরেন টুরিস্ট অ্যাট্রাকশন উড ইউ লাইক টু ভিজিট। এখন আপনি যদি কক্সেস বাজার দেন, আপনি শিওর মারা খাবেন। কারণ আপনি এখানে আপনার একটা ফরেন ইচেস, আপনি বাংলাদেশে থাকতেছেন ভাই, এক্সামিনার
আপনার আইডেন্টিটি দেখছে, পাসপোর্ট দেখছে। এখন আপনি যদি কক্সবাজার যান, এটা তো কখনোই ফরেন প্লেস হতে পারে না, তাই না? এরপর আবার আপনি মুখস্থ করে গেছেন যে ধরেন আপনি অতীতে গেছেন, তাই না? কিন্তু কোশ্চেন আসে ফিউচার নিয়ে, তখন এই যে আপনার এখানে শেষ, আপনি একবারে শেষ। এটা করা যাবে না। আপনি কিউ কার্ডটাকে পড়বেন, কিউ কার্ডটা পরে বুঝবেন যে আসলে কিউ কার্ডটা কি রিলেটেড। আপনারা জানেন কিউ কার্ড হচ্ছে কয়েকটা ধরনের হয়। কিছু থাকে পার্সন রিলেটেড, কিছু থাকে প্লেস রিলেটেড, কিছু থাকে টেকনোলজি, কিছু থাকে আপনার এক্সপিরিয়েন্স, মানে পাস্ট এক্সপিরিয়েন্স থাকে, অথবা অ্যাক্টিভিটি। আবার কিছু থাকে আদার্স, মানে টোটালি মিক্স করা। সো আপনাকে আগে বুঝতে হবে কিউ কার্ডটা কোন ধরনের। যেমন ধরেন পার্সন রিলেটেড কোশ্চেনে থাকে যে লাইক একটা সিম্পল অ্যান্সার, ডিসক্রাইব অ্যান এনার্জেটিক পার্সন ইউ নো। এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে। আপনি এখানে যাই বলবেন তাই প্রেজেন্ট টেন্সে। যদি আপনি কোনো স্পেসিফিক ঘটনা উল্লেখ করতে চান, তখন আপনাকে পাস্টে বলতে হবে, লাইক অতীতে আপনার সাথে এটা হয়েছে বা সে আপনাকে এটা হেল্প করছে, তখন আপনি পাস্টে বলতে পারেন। আবার তাকে নিয়ে আপনার ফিউচারে কোনো প্ল্যান আছে, তখন আপনি সেখানে ফিউচার ইউজ করতে পারেন। সেটা ডিপেন্ড করে সার্কামস্ট্যান্স, মানে পরিস্থিতি অনুযায়ী। এরপর অনেক স্টুডেন্ট যেটা করে, তারা বুলেট পয়েন্ট গুলা ঠিকঠাক মতো পড়ে না। এটা কিন্তু একটা নেগেটিভ দিক। বুলেট পয়েন্ট কোনগুলো আপনি দেখবেন যে একটা আপনার কিউ কার্ডের নিচে 4 রকমের কোশ্চেন থাকতে পারে, হ্যাঁ। সো প্রত্যেকটা বুলেট পয়েন্ট আপনাকে টাচ করে একটা স্টোরি মেক করতে হবে। আর আপনি যখন আপনি লাইক কিউ কার্ড শুরু করবেন পড়া, অবশ্যই আপনাকে প্রিটেন্ড করতে হবে, মানে ভান করতে হবে। প্রিটেন্ড মানে হচ্ছে কি, ভান করা বা অভিনয় করা। আপনাকে ভান করতে হবে আপনি একজন স্টোরি টেলার। স্টোরি টেলাররা কি করে, তারা কিন্তু একটা স্টোরি মেক করে। আপনি 2 মিনিটের জন্য আপনি স্টোরি টেলার হয়ে যান। আপনি ভাববেন আপনি পরীক্ষার্থী, আপনি পরীক্ষা দিয়ে ভাবলেন এখানে শেষ। আপনি ভাববেন আপনি একজন স্টোরি টেলার, আপনি এখানে গল্প উপস্থাপন করতে আসছেন। সো আপনাকে স্টোরি টেলারের প্রিটেন্ড করতে হবে। আর একটা ন্যাচারাল ফ্লো থাকতে হবে। অনেকে বলে রবটের মতো, মানে গনগন গনগন করে বলতে থাকি, কোনো থামা নাই, কোনো পজ নাই, কোনো অ্যান্টোনেশন নাই, কোনো রিদম নাই, কিছু নাই, গড় গড় করতে থাকে। গড় করলে একবার টিচার মার্কস কমাই দিবে। কারণ আমরা যেটা বুঝি, ফ্লুয়েন্সি মানে এমন না আপনি একদম গড় করে ফাস্ট বলে যাবেন। ফ্লুয়েন্সি মানে হচ্ছে আপনার সাবলীলতা। এই যেমন আমি কথা বলতেছি, আমি সামটাইমস পজ নিচ্ছি, কিছুটা জোরে বলতে হচ্ছে, আবার আস্তে বলতে হচ্ছে, এটা হচ্ছে ফ্লুয়েন্সি, সাবলীলতা। আপনি মানে লাইক মুখস্থ পড়ে গেছে একবারে, আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম গড় করে পড়া, হ্যাঁ, এইভাবে করা যাবে না। যেটা করতে হবে, আপনাকে এমন ভাবে কথা বলতে হবে যেন আপনি মানে সাবলীলতা আছে আপনার মধ্যে, ফ্লুয়েন্সি আছে। টিচার যেন না বুঝে আপনার মেমোরাইজ। যখন আপনি গড়গড় করে অতিরিক্ত গড়গড় করবেন, তখন টিচার বুঝবে এটা মেমোরাইজ অ্যান্সার, তখন মার্কস পাবেন না। জাস্ট ন্যাচারাল ফ্লোতে কথা বলবেন। আপনার স্পিকিংটা বা আপনার স্পিচটা যেন ন্যাচারাল হয়। অর্থাৎ ন্যাচারালিটি অনেকটা মানে প্যারামাউন্ট এক্ষেত্রে। তারপর পার্ট 3, এই অংশতে ম্যাক্সিমাম স্টুডেন্ট স্ট্রাগল করে, এবং স্ট্রাগল করার রিজন আছে। এইখানে কোশ্চেন গুলা একটু মানে কমপ্লেক্সিটি বেশি থাকে, কারণ এখানে মূলত ডিসক্রিপশন রিলেটেড, আপনাকে একটা কিছু ডিসক্রাইব করতে বলে। আবার এখানে কম্পারিজন থাকে, যেমন ধরেন লাইক কোন একটা কিছু কোশ্চেন করছে, আপনাকে 10 বছরের সাথে বর্তমানে একটা কম্পারিজন করছে। লাইক আপনার হোম টাউন, হ্যাঁ, সেটা 10 বছরে কেমন চেঞ্জ হয়েছে। এখন আপনি কোথায় যাবেন বলেন? আপনি পার্ট 1 আপনার লাইক আপনি স্পিকিং এ ভালো না, বাট আপনার ফর্চুনেটলি কমন পড়ে গেছে, মানে পড়ে গেছেন, হ্যাঁ, অর্পিতাবু শীট দিছে, কমন পড়ে গেছে, পড়ে গেছেন, দিচ্ছেন, বাচ্চেন। পার্ট 2 ফর্চুনেটলি কমন পড়ে গেছে, কিন্তু পার্ট 3 কই যাবেন যদি স্কিল না থাকে? তখন হচ্ছে স্টুডেন্ট ধরা দেখায়। তারা যেটা হয়, তারা হচ্ছে লাইক কম্পারিজন করার জন্য যে টেন্স দরকার হয়, বা আপনার আপনার যেটা হয় যে কম্পারিজন ডিগ্রির ইউজ করতে হয়, এটা তারা জানে না। আবার যেটা হয় যে কি কি লজিক দিবে এখানে, সেটা তারা মানে বুঝতে পারে না। তখন হচ্ছে কি করে, তখন হচ্ছে এখানে অনেক বড় ধরা খায়। সো পার্ট 3 ভালো করার জন্য আপনাকে কয়েকটি স্কিল দরকার। ফার্স্ট থিং, টেন্সের স্কিলটা দরকার, কারণ এখানে টেন্সের ভেরিয়েশন থাকে। এখানে প্রেজেন্টের সাথে পাস্টের একটা কম্পারিজন থাকে, আবার প্রেজেন্টের সাথে ফিউচারের একটা কম্পারিজন থাকে। অর্থাৎ আপনাকে টেন্স এবং কম্পারিজন দুইটা সম্পর্কে জানতে হবে। এন্ড দেন এখানে আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট 40 সেকেন্ড বলতে হবে, মিনিমাম 40 সেকেন্ড, 30 থেকে 40 সেকেন্ড আপনাকে বলাই লাগবে। আপনি এরকম বললে আপনি মার্কস পাবেন না। পার্ট 3 আপনি যত বেশি বলতে চান আপনি বলতে পারবেন, কারণ এখানে আপনার মার্কস ইনক্রিজ করবে। তো অবশ্যই যতটা সম্ভব এক্সামিনার যতক্ষণ পর্যন্ত আপনাকে না থামাবে, আপনি বলেই যাবেন। যদি আইডিয়া না পান, তখন আপনি এক্সাম্পল দিবেন। যেমন ধরেন লাইক বলছে এরকম যে এআই মানুষের জব কেড়ে নিবে, হ্যাঁ। এখন আপনি এটা কি মনে করেন? এখন আপনি ধরেন একটা পাইছেন যে হ্যাঁ এটা পসিবল না। কেন পসিবল না? এখন আপনি এখানে কট।
এখন আপনি কি করতে পারেন, যখন দেখবেন যে আপনার আইডিয়া নাই তখন আপনি এক্সাম্পল দিতে পারেন, যে ফর এক্সাম্পল, হ্যাঁ, যে টিচারের ইমোশন আছে, এআই এর কোনো ইমোশন নাই, হ্যাঁ, যেটা হয় যে টিচার স্টুডেন্টের সাথে ইন্টারাকশন করতে পারবে, এআই পারবে না। এক্সাম্পল দিয়ে দিলেন, খুবই সফিস্টিকেটেড একটা অ্যান্সার, টিচার আপনার ফ্যান হয়ে যাবে, আপনি মার্কস পাবেন। সো এইভাবে হচ্ছে অ্যান্সার করতে হয়, অর্থাৎ যত বেশি সম্ভব রিলেভেন্ট এক্সাম্পল দিয়ে মোটামুটি টিচারকে বোঝানো যে আপনি টপিকটার সাথে পরিচিত, প্লাস হচ্ছে আপনি এখানকার আপনার মানে এক্সাম্পল দেওয়ার মতো ক্রিয়েটিভিটি আছে। ক্লিয়ার? ওকে। এখন স্কিল দরকার, ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে আমাদের বাংলাদেশিদের অনেক জঘন্য একটা ধারণা আছে, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি মানে হচ্ছে অনেক দ্রুত বলা, হ্যাঁ, না। ফ্লুয়েন্সি মানে নট ফাস্ট, নট স্লো, আপনাকে একটা রিদমিক ওয়েতে বলতে হবে, যে আবার অতিরিক্ত স্লো হওয়া যাবে না, অতিরিক্ত ফাস্ট হওয়া যাবে না। রিদমিক মানে কি, আমরা যখন ন্যাচারালি কথা বলি সেভাবে হচ্ছে কথা বলতে হবে। ভোকাবুলারি, ভোকাবুলারি আমি ভোকাবুলারির জন্য আমার পেট বেশি যারা আছে তাদেরকে আমি অলওয়েজ প্রতিদিন ভোকাবুলারি শিট দিই, যেখানে আপনারা ভোকাবুলারি ইউজ করতে পারেন। বাট নন পেড যারা আছে আমি ওইখানে আমার আইডিতে শিট দেওয়া আছে কিছু ভোকাবুলারি, আপনারা দেখতে পারেন। ভোকাবুলারি যেভাবে পড়া উচিত, আপনার হচ্ছে একটা ওয়ার্ডের সাথে রিলেভেন্ট করে 4-5টা ওয়ার্ড পড়া উচিত। এতে কি হয় জানেন, আপনার ধরেন একটা ওয়ার্ড আপনার মনে আসতেছে না, বাট আরেকটা আপনার মনে আসছে, তখন আপনি এটা ইউজ করতে পারবেন। আর এতে কি হবে, আপনার লেক্সিক্যাল রিসোর্স বাড়বে। তারপর প্রোনাউন্সিয়েশন, এটা নিয়েও আমাদের অনেক ভুল ধারণা। প্রোনাউন্সিয়েশন, এক্সেন্ট দুইটা আলাদা জিনিস। এক্সেন্ট মানে হচ্ছে কি, যেমন ধরেন আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশিদের অনেক এক্সেন্ট থাকে, লাইক বরিশাল্লা, হ্যাঁ, এদের এক ধরনের এক্সেন্ট, চাটকা এদের আরেক ধরনের এক্সেন্ট, সিলেটি এদের এক ধরনের এক্সেন্ট, হ্যাঁ, তারপরে উত্তরবঙ্গে যারা থাকে, রাজশাহী, হ্যাঁ, মামুর বেটা এরা যারা থাকে, এদের এক ধরনের এক্সেন্ট। সো এক একটা অঞ্চলের এক এক ধরনের এক্সেন্ট, হ্যাঁ। যেমন লাইক আমরা যদি বলি না, যেমন প্রমিত কি বলে, লাইক ডালে লবণ দিও, তাই না? যেমন বরিশালরা বলে যে ও মনু, ডালে লবণ দিয়েছ, লাইক এরকম একটা ওয়ার্ড। হুম, এরকম মানে এক্সেন্ট, মানে এদের হচ্ছে এক্সেন্ট, এদের মানে আঞ্চলিকতা এরকম। সো ব্রিটিশদের অনেক এক্সেন্ট আছে, লাইক আপনার যারা এক একটা স্টেটে থাকে, যেমন ধরেন নর্মাল ইংলিশ যেটা, সেটা হচ্ছে আপনার কিপ মি আ বটল অফ ওয়াটার। ব্রিটিশরা যেটা বলে, লাইক hey dear, on Tuesday you will give me a ball of হ্যাঁ, বটল, বটল বলতে পারে না, বা বটল বলতে পারে না, বলে বল, হ্যাঁ, ওয়াটার বলে সো এরকম একটা বিষয়। সো আপনার দেখা যায় এক একটা এক্সেন্ট এক এক রকম, সো আপনার এক্সেন্ট করা লাগবে না, আপনার হচ্ছে প্রোনাউন্সিয়েশনের দিকে ফোকাস করতে হবে। আর আমরা অনেক মিসপ্রোনাউন্সিয়েশন করি, এতে আমাদের মার্কস লুজ হয়। যেমন ধরেন অনেক ইনস্ট্রাক্টর আছে, তারা লাইক এই যে বেসিক, বেসিক বলতে পারে না, তাহলে বেসিক। সো আসলে এদের আসলে টিচারদেরই বেসিকে সমস্যা, লাইক এরা বেসিক বলতে পারে না, তাহলে বেসিক, হ্যাঁ। তারপরে আরেকটা হচ্ছে বেসিকলি, তো অনেকে বলে এটা বেসিক্যালি। তারপরে ধরেন আমরা রেস্টুরেন্টে যাই, কিন্তু আপনি আবার রেস্টুরেন্ট এই শব্দগুলো বললে মানুষ আপনার চাকাবে। লাইক থাকে না, অনেকে বলে কি রেস্টুরেন্ট, হ্যাঁ, বাট রেস্টুরেন্ট কিন্তু লাইক কোনো মানে সঠিক প্রোনাউন্সিয়েশন না, এটা হচ্ছে রেস্টুরেন্ট। সো এরকম আর কি। তারপরে লাইক ওয়েট নাইস ডে এরকম বলে, মানে আমাদের স্কুলে শিখেছে, বাট এটা হচ্ছে উইন্সডে। সো মানে এরকম অনেক প্রোনাউন্সিয়েশন থাকে যেগুলো আমরা মিস প্রোনাউন্সিয়েশন করে থাকি। এতে কি হয়, আমাদের মিস প্রোনাউন্সিয়েশন করার ফলে আমরা প্রোনাউন্সিয়েশনে মার্কস লুজ করি। সো প্রোনাউন্সিয়েশনের উপর আমার একটা ভিডিও দেওয়া আছে, সো এখানে আমরা লিটারালি যে কমন প্রোনাউন্সিয়েশন আছে যেগুলো আমরা ভুল করে থাকি, সেখানে আপনার ভিডিওটা পাবেন। আচ্ছা, গ্রামার, গ্রামারে আমরা অনেক মার্কস লুজ করি দুইটা কারণে। ফার্স্ট থিং, একে তো আমরা গ্রামারের আমাদের রেঞ্জ নাই, যেমন সবসময় সিম্পল সিম্পল ইউজ করতে করতে অভ্যস্ত, আবার সিম্পলের মধ্যে আমরা ভুল করি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভুল করি। যেমন ধরেন লাইক অনেক কিছু থাকতে পারে, যেমন ধরেন ইট মেক্স, অনেকে বলে ইট মেক, হ্যাঁ, হবে না, কারণ ইট হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর গ্রামার উপর আমার একটা ক্লাস দেওয়া আছে আইডিতে, অলরেডি দেখেন আমি কত ফ্রি রিসোর্স দিয়ে রাখছি আমার ফেসবুক আইডিতে। সো এখানে দেখেন অনেকে বলে ইট মেক বা ইট ইনক্রিজ, হ্যাঁ, বা ইট ক্রিয়েট বা ইট অফার। দেখেন এইগুলো একটাও হয়নি। ইট হচ্ছে কি একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যখন আপনার ইট হবে তখন আপনার অবশ্যই ভার্বটা কি হবে, আপনার অবশ্যই সিঙ্গুলার হবে। সো ইট মেক্স, ইট ইনক্রিজেস, ইট অফার্স, হ্যাঁ, এগুলো হবে আর কি, বা ইট প্রোভাইডস, ইট সাপ্লাইজ, যাই হবে ভার্বের সাথে এটা হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটাই থাকতে হবে। আবার অনেকে ভুল করে কি, ধরেন আপনার একটা অতীতের এক্সপিরিয়েন্স নিয়ে জানতে চাইছে, তখন তারা কি করে, তখন তারা হচ্ছে পাস্টে বলে দেয়, হ্যাঁ, সরি, তখন তারা হচ্ছে প্রেজেন্টে বলে দেয়। তখন কিন্তু যেমন ধরেন লাইক আপনার বার্থডে পার্টিতে আপনার ভাই আপনাকে গিফট করছে, তখন সে বলে যে লাইক মাই ব্রাদার গিভ মি সামথিং, নাও, তখন হবে মাই ব্রাদার গেভ মি, হ্যাঁ, তখন হচ্ছে এটা।
হ্যাঁ, এখন হচ্ছে আমরা ভুল করি কোথায় দেখেন। বিশেষ করে এটা পার্ট থ্রির ক্ষেত্রে আমরা শর্ট অ্যান্সার করি, এটা খুবই জঘন্য দিক। পার্ট থ্রিতে কখনো শর্ট অ্যান্সার করতে যাবেন না। এরপর সেম ওয়ার্ডস মানে রিপিট হয়, তাই না? মানে বারবার, যেমন ধরেন আপনি একবার বলছেন যে ইট ইজ ইম্পর্টেন্ট, আপনি বারবার ইম্পর্টেন্ট বলে যাচ্ছেন, যে আবার ইম্পর্টেন্ট আবার ইম্পর্টেন্ট, ওয়ার্ড রিপিটেশন হচ্ছে। নো, ডোন্ট ডু দিস। আপনি ইম্পর্টেন্টের পরিবর্তে এই যে ওয়ার্ড গুলো বললাম, প্যারামাউন্ট, তারপরে বললাম হচ্ছে আপনার ইন্ডিসপেন্সিবল, এগুলা, তারপরে আবার ধরেন লাইক সিচুয়েশন। হ্যাঁ, এই সিচুয়েশনে বলেছেন আপনি বারবার সিচুয়েশন। না, আপনি সিচুয়েশন পরিবর্তন বলতে পারেন লাইক সার্কামস্টেন্স। আবার এনভায়রনমেন্ট, লাইক নো, এনভায়রনমেন্টের বদলে আপনারা অ্যাম্বিয়েন্স ইউজ করতে পারেন। সো এরকম আপনার অল্টারনেটিভ ওয়ার্ড জানা থাকতে হবে, তখন আপনি মার্কস পাবেন। এবার নার্ভাসনেস, শুরুতেই বলছি কি, কনফিডেন্স থাকতে হবে। আপনি যদি স্পিকিং কনফিডেন্ট থাকতে পারেন, ড্যাম শিওর আপনি ভালো মার্কস পাবেন। আপনি নার্ভাস হলে দেখবেন আপনার মুখ দিয়ে কথা আসতেছে না, আপনি আইডিয়া খুঁজে পাচ্ছেন না, আপনি আমতা আমতা করতেছেন, আপনার মামলস আসতেছে। সো নার্ভাসনেস হলে আপনার পরীক্ষা এখানে শেষ। যতটুকু পসিবল আপনি কনফিডেন্ট থাকবেন। এবার ইমপ্রুভমেন্ট কিভাবে করবেন বা ইমপ্রুভ করার কিছু ওয়ে। প্রথমত, ডেইলি স্পিকিং। আপনাদের যদি স্পিকিং পার্টনার থাকে খুবই ভালো, আর যদি না থাকে ডাজন্ট ম্যাটার। আমারও ছিল না, আমি আপনাদের দলে, আমারও কোনো স্পিকিং পার্টনার ছিল না। লাইক আমি যেটা করতাম, আমি একা একা আয়নার সামনে প্র্যাকটিস করতাম, এটা আমার ভালোই ছিল। আমার জড়তা কাটতো, এবং আমি যদি নিজের সামনে নিজে কমফোর্ট ফিল করি আয়নার সামনে, তো আমি অবশ্যই মানুষের সামনে কমফোর্ট ফিল করবো, যেটা আমাকে অনেক হেল্প করছে। টু বি অনেস্ট, আপনারা এটা করবেন। আর স্পিকিং পার্টনার না থাকলে আমাদের পার্টনার আছে চ্যাট জিপিটি, জেমিনাই, এগুলোতে এক্সাম দিবেন। মক টেস্ট দেওয়া আছে ফ্রিতে। আপনি জাস্ট যেটা করবেন, এখানে লাইক ভয়েস এর অপশন আছে, ভয়েসে জাস্ট বলবেন যে চ্যাট জিপিটি or Gemini, as you know that I'm an IELTS candidate, I want to take a mock test, and after completing this test, would you estimate a band score based on my performance? জাস্ট এটা প্রম্পট এটা। যেমন আমি একজন আইএলটিএস ক্যান্ডিডেট, আমি মক টেস্ট দিতে চাই, আমার মক টেস্ট শেষ হওয়ার পর আমাকে একটা এস্টিমেট ব্যালেন্স করে দিবা, যেটা আমি ডিজার্ভ করি বা যেটা আমি পাই আমার পারফরমেন্সের উপর, সেটার উপর। এবার শ্যাডোইং। শ্যাডোইং শ্যাডোইংটা কি? সেটা হচ্ছে এটা হচ্ছে প্যাসিভ লিসনিং। যেমন শুনে শুনে বলার চেষ্টা করা। দেখেন, এই যে আমরা বাংলা বলতেছি, অনর্গল বাংলা বলতেছি, আমরা কি বাংলাটা আমরা যখন আমাদের মায়ের থেকে বা আমাদের বাবার থেকে বা আমাদের রিলেটিভস থেকে শুনে শুনে কিন্তু আমরা শিখছি, তাই না? এটা হচ্ছে শ্যাডোইং, যে শুনে শুনে শেখা। একটা বাচ্চা যখন ভাষা শিখে, সেটা যে কোনো দেশেরই হোক, ওর কিন্তু কোনো গ্রামার জানা নেই। ওকে কোনো গ্রামার জানে না, ও কোনো স্কুলে পড়ছে না, পড়ে নাই। ভাষাটা কিভাবে শিখছে? শুনে 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 শিখছে। শ্যাডোইংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে ধরেন অনেক রিক্সাওয়ালা মামা, তারা কিন্তু স্কুলের গন্ডি অনেকে যায় না, কিন্তু অনর্গল বাংলা বলতেছে। তারা কি ব্যাকরণ জানে বাংলার? না। তারা কি সমাস বোঝে, কারক বোঝে? না। সাধু চলিত? দাও। তারপরে কি তারা অনর্গল বাংলা বলতেছে না? এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এটা শুনে শুনে শেখা। আপনি হিন্দি, অনেকে আছে যারা হিন্দি পারে, উর্দু পারে। আপনারা কি হিন্দি পড়তে পারেন? লাইক হিন্দি লেখা? অবশ্যই পারেন না, কিন্তু হিন্দি কিন্তু বলতে পারেন। কিভাবে শিখছেন? শুনে শুনে শিখছেন। শ্যাডোইংটা হচ্ছে কি শুনে শুনে শেখা। আপনি ইউটিউবে শ্যাডোইং লিখলে অনেকগুলা পাবেন, লাইক ভিডিও পাবেন। শ্যাডোইংটা কি? হ্যাঁ, শুনে শুনে শেখার একটা চেষ্টা করা। আপনি শ্যাডোইং প্রতিদিন শোনেন। শ্যাডোইং প্রতিদিন শুনলে যেটা হয় যে আপনার হবে, ব্রেন স্ট্রমিং হবে, প্লাস হচ্ছে যে লাইক আপনার কথা বলার একটা ফ্লুয়েন্সি চলে আসবে, প্লাস হচ্ছে আপনি আইডিয়া পাবেন কোন সিচুয়েশনে কোন ধরনের লাইক কথা বলতে হয়, প্লাস হচ্ছে আপনি আহ ইংলিশে তো অনেকটা ইউজড হয়ে যাবেন, তখন নিজে নিজে নেটিভদের মতো বলতে পারবেন, যেটা আমি বলতে পারি। ওকে, এবার রেকর্ড এন্ড রিভিউ। এই কাজটা করবেন কিউ কার্ডের জন্য। দেখেন, আপনারা জানেন কিউ কার্ডে কিন্তু 2 মিনিট সময় দেওয়া হয় আমাদের। সো এই 2 মিনিটে কিন্তু আমাদের যেটা করতে হয়, আমাদের টোটাল যে কিউ কার্ডটা প্লাস হচ্ছে বুলেট পয়েন্ট সবগুলো আমাদের অ্যান্সার করতে হয়। সো আপনারা যদি আপনারা নিজেরা যদি বুঝেন যে আপনি 2 মিনিট কথা বলতে সক্ষম, তখন কিন্তু আপনি এক্সাম হলেও, মানে আপনার এক্সাম সেন্টারেও ইজিলি 2 মিনিট আপনি ফিল আপ করতে পারবেন, যে আপনার 2 মিনিট বলতে পারবেন। প্লাস হচ্ছে আপনি রেকর্ড করলে আপনার এখানে অনেকগুলো ভুল ধরা পড়তে পারে, যেমন আপনার গ্রামার এররটা নিজে নিজে ফিক্স করতে পারবেন। তারপরে আপনি এই সেন্টেন্সটা আপনি আরেকবার যদি বলেন, এটা অন্যভাবে বলবেন। সো রেকর্ড করাটা অবশ্যই জরুরি। আমি নিজেও করতাম, আমি স্পিকিং যখন দিতাম আমি নিজে রেকর্ড করে শুনতাম আমার স্পিকিংটা কেমন হচ্ছে, তারপরে আমি নিজে নিজে ভুল ফাইন্ড আউট করতাম। আচ্ছা, আমার এখানে কয়টা ভুল হয়েছে, লাইক আমি টেন্সে হয়তো ভুল করছি, আমার হয়তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনিচ্ছাকৃত ভুল, আমার হয়তো প্রিপোজিশনে ভুল, হ্যাঁ, তারপরে হচ্ছে আমার হয়তো আইডিয়াটা আরেকটু ভালো হওয়া উচিত ছিল। তো আমি তারপরে নিজে নিজে ফিক্স করতাম এগুলো, এটা করা উচিত। এবার
এবার হচ্ছে রিসোর্স। রিসোর্স কি? ইউটিউব, আপনারা যে ফরেস্টের চ্যানেল দেখতে পারেন, তার অনেক ভালো ভালো লেকচার আছে। প্লাস আরেকটা হচ্ছে আপনার আইএলটিএস অ্যাডভান্টেজ, এখানে মক টেস্ট আছে, আপনারা চাইলে এখান থেকে মক টেস্ট দিতে পারবেন, মক টেস্ট দেখতে পারবেন, সরি। আইএলটিএস অ্যাডভান্টেজের প্লে লিস্টে গেলে দেখবেন 32 বা 33, ইফ আই এম নট মিস্টেকেন। সো এখানে অনেকগুলো মক টেস্ট আছে। মক টেস্ট গুলো দেখলে আপনি দেখতে পাবেন যে যারা হাই ইভেন স্কোর, লাইক যাদের 8.5, ইভেন 7.5 বা 7, তারা কিভাবে স্পিচ ডেলিভার করে, প্লাস হচ্ছে কিভাবে তারা মানে ভালো ম্যান অ্যাচিভ করে সেটা আপনি দেখতে পারবেন। প্লাস হচ্ছে তাদের আইডিয়া, তাদের ওয়ার্ড চয়েস, তাদের সেন্টেন্স মেকিং। ইয়া, দ্যাটস ইট। সো আজকের লেকচার এ পর্যন্তই। এখন আমি আপনাদের কিছু কোশ্চেন সেশন নিতে পারি। এখন আমি আপনাদেরকে কথা বলার সুযোগ দিব। তার আগে আমি আগে রেকর্ডটা অফ করি এবার।